আপনাদের এখান থেকে দেখেছিলাম না এই শীট থেকে কোনটা আমার খেয়াল নাই। আলমগীর মনে করতে পারবেন? স্যার অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখানো হয়েছিল। অ্যাকাউন্টিং ইকুয়েশন? ইকুয়েশন, জি স্যার। এটা তো অ্যাকাউন্টিং জার্নাল। আচ্ছা, অ্যাকাউন্টিং জার্নাল, এটা ইকুয়েশন। হোয়ার ইজ দ্য ইকুয়েশন? আমি মানে মুখে অনেক কিছু বলেছিলাম ইকুয়েশন নিয়ে, এরকম কিছু না স্যার, শীট দেখিয়ে দিয়েছিলেন আপনি। শীট বলতে অল্প একটুখানি দেখিয়েছিলেন অ্যাকাউন্টিং ইকুয়েশনের। ও আচ্ছা। ইকুয়েশন স্যার জি স্যার, কি আমাদেরকে এই শীট দেখানো হয় নাই সেদিন। এটা দেখানো হয়নি? না না স্যার, আমাদেরকে শুধুমাত্র অ্যাকাউন্টিং ইকুয়েশনের বেসিক যে ইকুয়েশনটা ওইটা দেখিয়েছিলেন। জাস্ট ওইটা আমি মনে এতটুকু। হয় নিচে ওই হোয়াইট বোর্ডে লিখে লিখে দেখাইছিলাম, রাইট? জি স্যার, জি হোয়াইট স্যার, বোর্ডে জি লিখে জি দেখাইছিলাম। জি। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি, হোয়াইট এরপর বোর্ডে লিখে আরেকটা লিখে। শীট ছিল, ওইটা একটু দেখাচ্ছি। রাইট রাইট, ওকে, সমস্যা নেই, এটা দেখানো হয়নি। আচ্ছা, আমরা তো এটা জানি আইডেন্টিফিকেশন, রেকর্ডিং, কিভাবে অ্যাকাউন্টিং এর ডেফিনিশন। অ্যাকাউন্টিং ইউজার্স আছে যারা কিনা অ্যাকাউন্টিং ব্যবহার করে ইনফরমেশন, সেটা হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল। প্রতিষ্ঠানের ভিতরে কিছু পার্সন থাকবে যারা কিনা অ্যাকাউন্টিং এর ইনফরমেশন গুলো ব্যবহার করবে, আবার বাইরে থাকবে, বাইরে থাকতে পারে ক্রেডিটর, ওনার্স ওনার্স অফ দ্য কোম্পানি, তারপর হচ্ছে আপনার গভর্নমেন্ট অথরিটি। ওটা হচ্ছে আপনার এক্সটার্নাল ইউজার। আর ইন্টারনাল ইউজার হচ্ছে আপনার ধরেন ম্যানেজার, তারপর হচ্ছে প্রোডাকশন সুপারভাইজার, ফাইন্যান্সিয়াল অফিসার, তারা হচ্ছে ইন্টারনাল। তারা বিভিন্নভাবে এই ইনফরমেশন গুলো ইউজ করে। এটা যদি আমি চিন্তা করি অ্যাকাউন্টিং এর ইউজার কারা, সিম্পলি ভাবে বললে যাদের প্রতিষ্ঠানের প্রতি ইন্টারেস্ট আছে, তারাই হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন বা অ্যাকাউন্টিং এর যেই মানে অ্যানালাইজ করা হয় সেই অ্যানালাইজের ইউজার। সেটাকে দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। তো ইন্টারনাল হচ্ছে যারা কিনা প্রতিষ্ঠানের ফাইন্যান্স অফিসার, তারপর মার্কেটিং ম্যানেজার, হিউম্যান রিসোর্স যে ম্যানেজার থাকে বা ম্যানেজমেন্ট, মোট কথা প্রতিষ্ঠানে ইন্টারনাল যারা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ, তারা হচ্ছে ইন্টারনাল। আর যদি আমি এক্সটার্নালের কথা চিন্তা করি, সেটা হচ্ছে যে যারা বাইরে। এখন আপনি বলতে পারেন স্যার মালিক কিভাবে বাইরের হয়? মালিক তো ভিতরের পার্সন হওয়ার কথা। মালিক বাইরের এই সেন্সে অ্যাকাউন্টিং এর সাথে মানে অ্যাকাউন্টিং না, প্রতিষ্ঠানের সাথে মালিকের সম্পর্ক কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু প্রতিষ্ঠান মানেই মালিক, মালিক মানেই প্রতিষ্ঠান, এটা বলা যাবে না। যেটা এক মালিকানা ব্যবসায় বলা যায়, পার্টনারশিপ ব্যবসায় বলা যায় যে প্রতিষ্ঠান মানেই মালিক, মালিক মানেই প্রতিষ্ঠান। কারণ হচ্ছে যে এখানে একজন মারা গেলে কোম্পানিটা, ওই ব্যবসাটা স্টপ হয়ে যায়। কিন্তু কোম্পানির বেলা প্রতিষ্ঠান মানেই মালিক এটা বলা যায় না। এখানে প্রতিষ্ঠান মালিক, তাদের অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান আছে, কিন্তু তারা
মানে একে অন্যের অল্টারনেটিভস বা বিকল্প এটা বলা যায় না, তাদের দুইটারই আলাদা, সরি, তাদের দুইজনেরই দুইটা আলাদা আলাদা মানে আইডেন্টিটি বলা যায়। সেটা হচ্ছে যেমন কোম্পানির একটা আর্টিফিশিয়াল আইডেন্টিটি থাকে, আর কোম্পানির মালিকদের তো একটা মানে নিজেদের আইডেন্টিটি থাকে। তো এখন এই জন্য আর কোম্পানির মালিক যে সে কোম্পানির এই কারণে তাকে এক্সটার্নাল বলা হয়, যে কোম্পানির মালিক হচ্ছে কোম্পানির ম্যানেজমেন্ট যারা থাকে তারা অ্যাকচুয়ালি কোম্পানি রান করে। মালিকরা ডিরেকশন দিতে পারে, ইনফরমেশন দিতে পারে, কিন্তু ম্যানেজমেন্টের ই থাকে হচ্ছে কোম্পানি করা, কোম্পানি প্রপারলি সেট আপ করা, রান করা, বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো ঠিক মতো কমপ্লাই করা। কিন্তু মালিক হচ্ছে এখানে কি করবে, ইনভেস্ট করবে এবং একটা নির্দিষ্ট সময় পরে সে সে ই পাবে, সে হচ্ছে ডিভিডেন্ড পাবে। আর কোম্পানি যদি সে ডিরেক্টর হতে পারে সে পরিচালনা করবে। কিন্তু কোম্পানির মেইন অ্যাক্টিভিটিস গুলো করা হচ্ছে কি কোম্পানির বোর্ড, মানে ম্যানেজমেন্ট বোর্ড, তারপর হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্টের যেটা হেড, তারা এই কাজগুলো করে। এই জন্য এখানে মালিকও আপনার এক্সটার্নাল ইউজার, ইনক্লুডিং ক্রেডিটর, তারপর ইনভেস্টরস, ঠিক আছে, তারা তারা বাইরের লোক। তারা এক্সটার্নাল কেন? কারণ তারা বাইরের থেকে কোম্পানির ভেতরে ইনফরমেশন জানতে চায়, কোম্পানির অ্যাক্টিভিটিস গুলো জানতে চায়, কোম্পানির গ্রোথ জানতে চায়, কোম্পানির ফাইন্যান্সিয়াল সিনারিও জানতে চায়। তো এই জন্য অ্যাকাউন্টিং ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য অ্যাকাউন্টিং এর ইউজার ইনফরমেশনের ইউজারকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইন্টারনাল ইউজার আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। আচ্ছা, আমরা ইকুয়েশনটা চলে যাই। ইকুয়েশন মনে আছে এখানে। আমি বলেছিলাম যে অ্যাকাউন্টিং এ মানে অ্যাকাউন্টিং এ মানে হিসাব কয় ধরনের মনে আছে আপনাদের? হিসাব কয় ধরনের হবে আপনারা খেয়াল করতে পারেন? যে আমি কয়েকটা কথা বলছিলাম যে হিসাব কয় ধরনের হবে বা কয়টা হিসাব, খেলা আছে আপনাদের? পাঁচটা বলছিলেন ওগুলা, যে অ্যাসেট, পাঁচটা, রাইট, এক্সপেন্ডিচার। পাঁচটা। হিসাব পাঁচটা, হিসাব 5 ধরনের আছে। তো এই 5 ধরনের হিসাবের মধ্যে প্রথমটা কি মনে আছে? স্যার অ্যাসেট। অ্যাসেট, রাইট, অ্যাসেট, প্রথমটা অ্যাসেট। তারপর তারপরটা এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার, এরপর স্যার রেভিনিউ, ক্যাপিটাল, লায়াবিলিটি। এক্সপেন্ডিচার, রেভিনিউ, লায়াবিলিটি। ওকে, আচ্ছা, দ্যাটস গুড। এখন অ্যাসেট যদি ইনক্রিজ হয় মনে আছে কি হবে? অ্যাকাউন্টিং এর সাইড থাকে দুইটা, একটা হচ্ছে ডেবিট সাইড, একটা কি সাইড? ক্রেডিট সাইড, ঠিক আছে। যেমন ধরেন আপনার, আবার যদি আমি এটা যদি অ্যাসেটের চিন্তা করি, অ্যাসেট যদি ইনক্রিজ হয় তাহলে কি হবে? আমি আইএন এ ইনক্রিজ দিলাম, ইনক্রিজ হলে কি হবে? অ্যাসেট ডেবিট হবে, কি হবে? আচ্ছা, আর যদি ডিক্রিজ হয় তাহলে স্যার ক্রেডিট। আর যদি ডিক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট। ওকে, ডিক্রিজ হলে ক্রেডিট, ঠিক আছে। এটা আপনাদের তো সিএসসি স্টুডেন্ট, আপনাদের লাগবে আমার কেন মনে হয় জানি। আপনারা যখন কিনা ওই সফটওয়্যার ফার্মে যাবেন, যেমন আমার ফ্রেন্ড আমাকে মাঝে মাঝে ফোন দিত যে কি করবো এটা, আমি তখন ওদের একটু ডিটেলস বলে দিতাম এইভাবে হবে। কালকে ওর সাথে দেখা হয়েছে। তো অ্যাজ ইউজুয়াল এটা আবার সিমিলার উইথ কার সাথে? উইথ এক্সপেন্ডিচারের সাথে। এক্সপেন্ডিচারও আপনার ইনক্রিজ হলে ডেবিট, ডিক্রিজ হলে ক্রেডিট। আমরা কিন্তু এক্সপেন্ডিচার গুলো জানি, আলোচনা করেছিলাম, মনে আছে? যে কোনগুলো এক্সপেন্ডিচার, কোনগুলো হচ্ছে রেভিনিউ, কোনগুলো হচ্ছে ক্যাপিটাল, কোনগুলো লায়াবিলিটি। লাস্ট ক্লাস আমরা এটা নিয়ে অনেক কথা বলছি। এবার যদি আমরা রেভিনিউর কথা বলি, রেভিনিউর মধ্যে হচ্ছে যদি ইনক্রিজ হয়, রেভিনিউ ইনক্রিজ হলে হয় ক্রেডিট, ইনক্রিজ হলে ক্রেডিট হবে। আর যদি ডিক্রিজ হয় রেভিনিউ ডেবিট হবে। যদি ডিক্রিজ হয় তাহলে ডেবিট। ডেবিটকে সংক্ষেপে ডিআর বলে, ক্রেডিটকে সংক্ষেপে সিআর বলে। ক্যাপিটাল বেলাও সেম ট্রিটমেন্ট। যদি আপনি এই করতে চান, ক্যাপিটাল যদি ইনক্রিজ করতে চান তাহলে এক ধরনের, ডিক্রিজ করলে এক ধরনের, ঠিক আছে। তো দুইটা ইনক্রিজ, ইনক্রিজ হচ্ছে আপনার ডেবিট, ডিক্রিজ সরি ইনক্রিজ হচ্ছে ক্রেডিট, ডিক্রিজ হচ্ছে ডেবিট, ঠিক আছে। তো এখন মুভমেন্ট হচ্ছে কি তিনটার মুভমেন্ট সেম, দুইটার মুভমেন্ট আবার অন্যরকম। যেমন ধরেন আপনি যদি চিন্তা করেন ইসের কথা, আপনি যদি চিন্তা করেন হচ্ছে অ্যাসেটের কথা আর এক্সপেন্ডিচার, দুইটা সেম মুভমেন্ট, যে দুইটা বাড়লেই ডেবিট, কমলে ক্রেডিট।
আর যদি ক্যাপিটালের কথা চিন্তা করেন, ক্যাপিটাল আর হচ্ছে লাইবিলিটি আর হচ্ছে রেভিনিউ, এই তিনটা হচ্ছে আপনার সেম মুভমেন্ট। যদি ক্যাপিটাল হয়, ক্যাপিটাল বাড়ে তাহলেও সেটা হয়, সেটা হচ্ছে আপনার কি বলে ক্রেডিট হয়, আর রেভিনিউ বাড়লেও ক্রেডিট হয়, লাইবিলিটি বাড়লেও ক্রেডিট হয়, আর বাকিগুলো কমলে অপোজিট ডেবিট। এখন হিসাবের নিয়ম অনুযায়ী আগে ডেবিট লিখতে হয়, পরে ক্রেডিট লিখতে হয়। আগে লিখতে হবে ডেবিট, পরে লিখতে হয় ক্রেডিট। আমি আপনাদের বোঝার জন্য আমি আগে ওই প্রত্যেকটাই ইনক্রিজ গুলো আগে লিখছি, পরে ডিক্রিজ লিখছি। খেয়াল করে দেখেন যে ইনক্রিজ ডেবিট, ডিক্রিজ ক্রেডিট, ইনক্রিজ ডেবিট, ডিক্রিজ ক্রেডিট, এভাবে লিখছি আমি। এরকম আবার এখানে ইনক্রিজ ক্রেডিট, ডিক্রিজ ডেবিট, ইনক্রিজ ক্রেডিট, ডিক্রিজ ডেবিট, ইনক্রিজ ক্রেডিট, ডিক্রিজ ডেবিট। কিন্তু আপনি যদি সিস্টেমে আসেন তখন আপনাকে আগে ডেবিটটা লিখতে হবে। ডেবিটটা কিভাবে লিখতে হবে যদি আমি একটা এক্সাম্পল দিই। সে ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল আপনাদের দিতে চাই, যেমন ধরেন একটা যদি দিই, আপনার হচ্ছে গিয়ে পারচেস প্রোডাক্ট $1000, খেয়াল করে 10,000, এটা কি বুঝলাম? আপনি কি আপনারা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। এটা একটা ট্রানজেক্ট, এটা হচ্ছে আপনার কি বলে এটাকে আমি লেনদেন বলতে পারবো, বিকজ আমি যদি লেনদেনের মেইন দুইটা মেজার দেখি, ইট শুড বি মেজার বাই দ্য মানে মানি, মনিটারি টার্ম আর মনিটারি ইউনিট, তারপরে আর্থিক মানে অর্থের মূল্যে পরিমাপযোগ্য, এবং এটা আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাকি। আপনি যদি পণ্য কেনেন প্রতিষ্ঠানের জন্য, তাহলে আপনাকে কি দিতে হবে? আপনার টাকা দিতে হবে। পণ্য কিনলে আপনাকে পেমেন্ট করতে হবে, তার মানে এটা আর্থিক অবস্থা পরিবর্তন হয়, তাহলে এটা আমার ট্রানজেকশন। এটা যদি আমার ট্রানজেকশন হয়, তাহলে প্রত্যেকটা ট্রানজেকশনের অ্যাটলিস্ট দুইটা সাইড থাকে, একটা সাইড হচ্ছে ডেবিট আর একটা সাইড হচ্ছে ক্রেডিট। হয় অ্যাটলিস্ট দুইটা থাকবে, একটা কোনো সময় এক হবে না, দুইটা হইতেই হবে। যে প্রত্যেকটা ট্রানজেকশনের দুইটা অ্যাকাউন্ট থাকবে অ্যাটলিস্ট, এর মধ্যে একটা অ্যাকাউন্ট থাকবে ডেবিট, একটা অ্যাকাউন্ট ক্রেডিট থাকবে। এখন কোশ্চেন আসতে পারে দুইটা অ্যাকাউন্ট থাকা মানে কি? অ্যাটলিস্ট এখানে তিনটা অ্যাকাউন্ট থাকতে পারে, চারটা অ্যাকাউন্টও থাকতে পারে, পাঁচটা অ্যাকাউন্টও থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট থাকবে দুইটা অ্যাকাউন্ট। আর এর মধ্যে ডেবিট হবে একটা, ক্রেডিট হবে আরেকটা। এখন কোশ্চেন হতে পারে যদি তিনটা অ্যাকাউন্ট থাকে তাহলে ডেবিট কার্ড হবে, ক্রেডিট কার্ড হবে, এখানে রেজ হতে পারে কোশ্চেন। আর তিনটা অ্যাকাউন্ট থাকলে হয় দুইটা ডেবিট হবে বা একটা ক্রেডিট হবে, অথবা দুইটা ক্রেডিট হবে একটা ডেবিট হবে, স্বাভাবিক। এছাড়া তো উপায় নেই। এমন ধরনের একটা মাঝখানে ডেবিট একটা পা দিয়ে রাখবে, ক্রেডিট একটা পা দিয়ে রাখবে, এরকম না। কিন্তু যে কয়টা সাইডই হোক, যে কয়টা অ্যাকাউন্টই একটা সাইড মানে হিসাবই একটা পাশেই হোক, যেমন ধরেন ডেবিটে দুইটা অ্যাকাউন্ট গেল, একটা অ্যাকাউন্ট গেল ক্রেডিটে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ক্রেডিটের সেই অ্যাকাউন্টে যে অ্যামাউন্ট থাকবে, ওই অ্যামাউন্ট ডেবিটের দুইটা যে দুইটা ডেবিট হবে সেই অ্যামাউন্টের সমান হবে। আবার ডেবিটে যদি একটা অ্যামাউন্ট থাকে ধরেন 10,000, তো ক্রেডিটে যদি দুইটা অ্যামাউন্ট হয় সেটা অবশ্যই 10,000 সমান হবে, যদি না হয় আপনার ম্যাথ ভুল আছে, আপনি করতে পারেননি। আমি একটা এক্সাম্পল দিব এখন, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো পারচেজ করছে প্রোডাক্ট, তো প্রোডাক্ট পারচেজ করছে, টাকা দিছে 10,000 টাকা। এন্ড সিম্পল ভাবে চিন্তা করি, এখানে আমার মাথায় রাখতে হবে কি, আমার এখানে দেয়ার দেয়ার two minimum accounts, one should be debit and another should be credit. এখন যদি ডেবিট হয় ক্রেডিট হয় আমি জানি না কি হবে, কিন্তু আমার দেখতে হবে কি কেন কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট, আমার খুঁজতে হবে। আমি যখন পারচেজ করলাম, পারচেজ হচ্ছে আমার একটা ক্রয়, এই ক্রয়টা হচ্ছে আমার পণ্য ক্রয়। ক্রয় দুই ধরনের হয় প্রতিষ্ঠানে, একটা হচ্ছে সম্পত্তি ক্রয় আর একটা হচ্ছে পণ্য ক্রয়। পণ্য ক্রয় বলে শুধু পারচেজ বলবে, প্রোডাক্ট লিখবে না, আমি আপনাদের বোঝার জন্য প্রোডাক্ট লিখছি, শুধু লিখবে পারচেজ। কিন্তু সম্পত্তি ক্রয় বলে লিখবে purchase furniture, purchase equipment, purchase land, purchase buildings, purchase computers, এভাবে বলবে। তার মানে হচ্ছে যে পারচেজ যদি সম্পদ হয় তাহলে বলবে ওই সম্পদের নাম সহ বলবে, আর শুধু পারচেজ বললে ক্রয় বলা হয়। এই ক্রয়টা হচ্ছে প্রতিষ্ঠান কোনো কিছু বিক্রি করার আগে কি করে, ক্রয় করে। যেমন ধরেন আপনি রেডিমেড গার্মেন্টস এর ব্যবসা করেন, আপনি রেডিমেড গার্মেন্টস এর ব্যবসা, আপনি জামা কাপড় গুলাকে কি করবেন, বিক্রি করার আগে আগে ক্রয় করে নিয়ে আসবেন। এইটা হচ্ছে আপনার কি এক্সপেন্ডিচারের পড়বে। কেন? কারণ আপনি ক্রয় করছেন, ক্রয় সবসময় এক্সপেন্ডিচার হয়, ঠিক আছে যেটা। কিন্তু যদি সম্পত্তি ক্রয় হয় সেটা আবার এক্সপেন্ডিচার না, সেটা অ্যাসেট বাড়ে সম্পত্তি ক্রয় করলে। তো আপনি একটু সিম্পল ভাবে চিন্তা করেন, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পণ্য ক্রয় করছেন আর একটা হচ্ছে আপনি টাকা দিছেন। তো টাকাটা হচ্ছে ক্যাশ, ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট। এখন এখানে আমি বের করে ফেললাম ইজিলি, দুইটা অ্যাকাউন্ট হয়েছে,
একটা হচ্ছে আপনি পণ্য ক্রয় করছেন, আর একটা হচ্ছে আপনার টাকা দিচ্ছেন। এই কথাটা কি বুঝতে পারছেন? জি স্যার। এখানে এই লাইনটা পড়ে আমি বুঝতে পারলাম যে এখানে দুইটা কাজ হয়েছে। একটা হচ্ছে আমি পণ্য ক্রয় করছি, একটা হচ্ছে আমি টাকা দিছি। তো টাকা যখন দিয়ে দিছেন প্রতিষ্ঠান থেকে, টাকা কি বাড়ছে না কমছে? কমছে। কমছে। কেন কমে গেছে? কারণ টাকা আপনি আরেকজনকে দিয়েছেন আপনার প্রতিষ্ঠান থেকে। আর পণ্য ক্রয় করছেন, ক্রয় হচ্ছে আমার একটা খরচ। ক্রয় করলে কি খরচ বাড়ে না কমে? বাড়ে। বাড়ে, রাইট। ক্রয় করলে খরচ বাড়ে। এটা সিম্পল, এটা বাড়বেই। আপনি যত বেশি প্রোডাক্ট কিনবেন বিক্রি করার জন্য তত বেশি খরচ বাড়বে আপনার। তো ক্রয় করছেন, খরচ বাড়ছে। আর হচ্ছে একটা সাইড, আর এটা হচ্ছে কি টাকা দিয়ে দিচ্ছেন, অ্যাসেট কমে গেছে। সিম্পল। টাকা দিলে অ্যাসেট কমবে, টাকা আসলে অ্যাসেট বাড়বে। আর আমি জানি ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট। এখন আমি যদি চিন্তা করি, আমাকে বলছে এটা জার্নাল করতে। কি করতে বলছে আমাকে? জার্নাল করো। তো জার্নাল করলে আমি কি করবো? প্রথমে জার্নাল করলে আমাকে প্রথমে যেটা করতে হবে, আমার অ্যাকাউন্ট দুটা বের করতে হবে। কে কে আছে এখানে? এখানে ক্রয় আছে, এখানে ক্যাশ আছে। তো দেখবো কে বাড়ছে কে কমছে। আমি ইজিলি ফাইন্ড আউট করে ফেললাম যেটা ক্রয় আর ক্যাশের মামলা। তাহলে এখন কে বাড়ছে কে কমছে এটা জানতে হবে। তো কে বাড়ছে, এটা আমি যদি চিন্তা করি, আমার ক্রয় বাড়ছে, ঠিক আছে। তাহলে ক্রয় বাড়লে আমার কি হবে? ক্রয় বাড়লে আমার হচ্ছে গিয়া আমার হচ্ছে এক্সপেন্ডিচার বাড়ছে। তো এক্সপেন্ডিচার বাড়লে কি হয়? ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট। ডেবিট। তার মানে আমি যদি বলি পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, আর হচ্ছে এইখানে এই যে পারচেজ করছি আমি, এইটা আমি কি দিয়ে পারচেজ করছি? আমি কি বাকিতে করছি না আমি টাকা দিয়ে করছি বলেন? টাকা আমি দিয়ে। নগদে। টাকা দিয়ে করছি। নগদে। তাহলে আমার অ্যাসেট কমছে না বাড়ছে? এখানে অ্যাসেট কমছে স্যার। কমছে, কারণ আপনি দেখবেন আপনার প্রতিষ্ঠান টাকা দিছে, কাউকে না কাউকে দিছে। তো প্রতিষ্ঠান থেকে টাকা চলে গেছে, তার মানে এটা ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে? এটা ডিক্রিজ হবে, ঠিক আছে। তো যদি ডিক্রিজ হয় তাহলে এটা আমার ক্রেডিট। ওকে, এটা আমার ক্রেডিট হবে কত অ্যামাউন্ট? এটা যদি আমি চিন্তা করি, ক্রেডিট হচ্ছে এত। এখন ডেবিট ক্রেডিট, এখন ডেবিট সাইডে অ্যামাউন্ট লিখবো হচ্ছে ধরেন $10,000। ক্রেডিট সাইডে অ্যামাউন্ট কত লিখবো? এটা $10,000 লিখতে হবে। $10,000। এইটা হচ্ছে আমার একটা জার্নাল পারচেজের উপরে। পারচেজ প্রোডাক্ট এত, তাহলে পারচেজ অ্যাকাউন্ট, ও আমি একটা জিনিস লিখি এখানে, ক্যাশ অ্যাকাউন্ট, ঠিক আছে। পারচেজ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, ওকে। এটা হচ্ছে আমার ডেবিট, একটা ক্রেডিট। সিম্পল ভাবে চিন্তা করি যে আমার পারচেজ অ্যাকাউন্ট প্রোডাক্ট এত টাকা, মাথায় রাখতে হবে আমার একটা, আগে দেখতে হবে এটা কি লেনদেন, এটা ইজি ট্রানজেকশন অর নট। কিভাবে দেখবো? টাকা দেওয়া আছে, টাকার মূল্য, আর এটা কি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন করে নাকি? করলো, দেখলাম অ্যাসেট এক্সপেন্ডিচার, এটা আর্থিক অবস্থার পরিবর্তন করছে। আর এই দুটো দেখার পর দেখবো এখানে মিনিমাম দুইটা হিসাব খুঁজতে হবে, যে দুইটা হিসাব আমার থাকতেই হবে, নাহলে আমার এটা আমি জার্নাল করতে পারবো না। তো দুইটা হিসাব কি দেখলাম? যে পণ্য কিনে টাকা দিয়ে দিছি, তো টাকা যখন প্রতিষ্ঠান থেকে দিয়ে দিছি, অ্যাসেট চলে গেছে, টাকা একটা, ক্যাশ একটা অ্যাসেট। আর পণ্য কিনেছি মানে পারচেজ, যত বেশি কিনবো তত বেশি আমার কি হবে? এক্সপেন্ডিচার হবে। আবার পারচেজ, আবার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। শুধু পারচেজ বললে এটা খরচ, আর যদি বলে যে অ্যাসেট পারচেজ, যেমন ধরেন হচ্ছে ইকুইপমেন্ট পারচেজ, ল্যান্ড পারচেজ, তারপর হচ্ছে আপনার মেশিনারিজ পারচেজ, প্ল্যান্ট পারচেজ, বিল্ডিং পারচেজ, এগুলো আবার এটার আবার এক্সপেন্ডিচার বলা যায় না, এটাকে বলতে হয় আপনার অ্যাসেট। এখন আপনি কোশ্চেন করতে পারেন দুইটাই পারচেজ, একটাকে কেন আমি অ্যাসেট বলবো, একটাকে কেন আমি এক্সপেন্ডিচার বলবো? এই কোশ্চেন আপনাদের রেইজ হতেই পারে যে দুইটা অ্যাসেটের মধ্যে আমি একটাকে কেন ক্যাশ বলবো, অ্যাসেট বলবো। যেমন আপনি বাসায় একটা ফ্রিজ কিনলেন, আপনি এই ফ্রিজ কি প্রতিদিন একটা করে কিনবেন বা প্রতি বছরই একটা করে কিনবেন? এরকম হয় না কিন্তু। আপনার এই ফ্রিজটা কিনেছেন, এই ফ্রিজটা আপনি লং টার্ম ইউজ করবেন, এই ফ্রিজে খাবার রাখবেন, তার মানে এই ফ্রিজে খাবারগুলো রাখবেন, এটা আপনার খরচ হতে পারে। তো প্রতিষ্ঠান যে পণ্য বিক্রি করবে, পণ্য বিক্রি করার আগে সে পণ্য বানাবে বা পণ্য কিনে আনবে, এটা তার খরচ, এবং সেটা বারবার করবে, ছোট বড় যে কোনো অ্যামাউন্টে করবে, এবং সে বিক্রি করবে। তার মানে এই কাজটা সে রিপিটেডলি করতেছে মুনাফা অর্জনের জন্য।
বারবার ক্রয় করা, বারবার ক্রয় করা, বারবার ক্রয় করা, আবার বারবার বিক্রিও করবে। তো এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আপনার মানে পারচেজ। কিন্তু অ্যাসেট যেটা কিনা হয় সেটা অ্যামাউন্টে থাকে বড়, এবং সেটা বারবার কেনার জন্য করা হয় না, কেনা হয় না, এবং সেই অ্যাসেট দিয়ে কি করা হয়, রেভিনিউর জেনারেশনের কাজে ব্যবহার করা হয়। সেই অ্যাসেট দিয়ে আপনার এমন হতে পারে একটা ইকুইপমেন্ট কিনছেন, সেই ইকুইপমেন্ট কিনে আপনি র মেটেরিয়ালস দিয়ে প্রোডাক্ট বানাচ্ছেন, এবং সেটা একদিন দুই দিন না, সেটা আপনি লং টার্মের জন্য বানাচ্ছেন, সেটা আপনার অ্যাসেট। দুটাই পারচেজ, কিন্তু একটা পারচেজকে আমি অ্যাসেট ধরবো, একটা পারচেজকে আমি এক্সপেন্ডিচার ধরবো। এবার যদি আমি সেকেন্ড স্লটে আসি, যে আমি একটু আগে বললাম, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে কিভাবে একটা জিনিস ওই কি বলে দুইটা অ্যাকাউন্ট হয় আর কি। টু, আমি পারচেজ দিয়ে দিলাম, পারচেজ, ঠিক আছে, আমি প্রোডাক্ট কথা লিখলাম না, কারণ শুধু পারচেজ মানে হয় $150,000 wherein $5,000 wherein was due credit. এটা কে বুঝছে কি পারছেন আমাকে একটু জানাবেন। কেউ যদি বুঝে থাকেন আমাকে বলেন। হ্যাঁ, সেকেন্ড এটা পারচেজ 15,000 wherein 5,000 মানে 5,000 was due or on credit। এটা কি বুঝতে পারছেন, কেউ যদি বলতে পারতেন আমাকে। লায়াবিলিটি। না, ওইটা তো পরে বলবো, আগে বলেন এটা কি বুঝছেন, এই লাইনটাতে কি বুঝছেন, কি বুঝাচ্ছে এই লাইনটা আপনাকে, কি স্যার mean এর করছে? মানে কি যে ওই যে $10,000 সে দিয়ে দিছে, $5,000 এখনো দেয় নাই এরকম? রাইট রাইট রাইট, ভালো একটা কথা বলছো, যে সে 15,000 টাকা কিনেছে, কিন্তু সে 15,000 টাকা পণ্য কিনলেও সে 5,000 টাকা পরিপূর্ণ দেয় নাই, পরিশোধ করে নাই। পরিশোধ করে নাই, মানে ডিউ অন ক্রেডিট। মানে সে 15,000 এর মধ্যে 10,000 টাকা দিয়ে 10,000 টাকা নগদে দিছে, বাকি 5,000 টাকা দেয় নাই। তো দেয় নাই কি তার মানে আপনার দিতে হবে না, আপনারা কি এমনি এমনি ফ্রি দিয়ে দিবে? আপনারা হয়তো সময় নিয়ে আসছেন যে আমাকে 1 সপ্তাহ বা 1 মাস সময় দাও, আমি টাকা দিয়ে দিব। এটার জন্য এটাকে বলে, এটা আপনার কি সৃষ্টি করবে, যে আপনার থেকে টাকা পায় সেটা আপনার দিতে হবে, পরিশোধ করতে হবে, সেটা আপনার কি জেনারেট করে, ক্যাপিটাল, রেভিনিউ, অ্যাসেট এক্সপেন্ডিচার না লায়াবিলিটি, কোনটা করে? আপনার লায়াবিলিটি স্যার। লায়াবিলিটি ক্রিয়েট করে, কারণ আপনি দিতে হবে, আপনার বাকিতে কিনছেন, সমস্যা কি, কিনতেই পারে, আপনার সাথে এরকম টার্মস থাকলে সে আপনাকে দিবে, কিন্তু আপনার টাকা তো তাকে দিতে হবে। তার মানে এখানে দেখেন পারচেজ আছে অলরেডি, এখানে ক্যাশও আছে, ক্যাশের কথা বলে নাই, তারপরে ক্যাশ আছে, কিভাবে বুঝলাম, কারণ 5,000 টাকা যদি ডিউ হয়, বাকি টাকাটা কি আমার ক্যাশ। এখন আপনি বলতে পারেন ক্যাশের কথা বলে নাই, না বললে আপনাকে বুঝে নিতে হবে, কারণ এখানে বুঝে নেওয়ার জন্য ইনফরমেশন দেওয়া আছে যে 5,000 ডিউ, তার মানে 10,000 কি ক্যাশ। এখন যদি আমরা জার্নাল করি, যে আমি আগে দেখিনি এটা আর্থিক অবস্থা পরিবর্তন, এটা এমন দিয়ে পরিমাপ করা যাচ্ছে 5,000 15,000, আর্থিক অবস্থা পরিবর্তন হবেই, দায় বাড়তেছে, সম্পদ কমে যাচ্ছে, খরচ বাড়তেছে, সিম্পল। এখন আমি জার্নাল করব, জার্নাল যদি করি আমি, জার্নালে প্রথম ইয়েটা কি করব আমি, যে একটু খেয়াল করে দেখেন, এখানে হিসাব হবে কয়টা দেখেন, হিসাব হবে আপনার এখানে পারচেজ তো হবেই, সিম্পল পারচেজ হওয়ারই কথা। তো পারচেজ যদি হয়, পারচেজ এটা হচ্ছে আপনার ক্রয়, কারণ পারচেজ করলে ক্রয়, এটা আপনার খরচ বাড়ে, তো পারচেজ ডেবিট হবে, পারচেজ অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাকাউন্টকে আমি একটু শর্ট করে লিখি, জায়গার অভাব আছে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিটের পর আমি কি করব, পারচেজ অ্যাকাউন্টে পুরো ফুল টাকাটা $15,000, ওকে, এটা পারচেজের পার্ট। এবার যদি আমি চিন্তা করি পারচেজ গেল, পারচেজের পর কি আসবে, পারচেজের পর আসবে হচ্ছে আপনার কি হলো, পরে অ্যাকাউন্ট, পরে কি কি আছে দেখলাম, আমি ক্যাশ দিছি, ক্যাশ দিলে ক্যাশ কি হয়ে যাবে, চলে যাবে, ক্যাশ যখন পারচেজ করবেন ক্যাশ চলে যাবে, সিম্পল। ক্যাশ অ্যাকাউন্ট কি হবে তাহলে, ক্যাশ অ্যাকাউন্ট হবে আপনার ক্রেডিট, যেহেতু ক্যাশ চলে যাচ্ছে, এটা হচ্ছে আপনার 10,000। এখন কোশ্চেন আসতে পারে কিভাবে 10,000 পেলাম, একটু হিসাব করে দেখেন, 5,000 যদি বাকি তো হয়, বাকি 10,000 টাকা দিয়ে দিছে, আর যেটা বাকি দিয়ে দিছে সেটার একটা হিসাব হয়, সেটাকে বলা হয় আপনাকে দিতে হবে ইন ফিউচার। তাহলে আমি কি হিসাবে লিখবো, এটা লিখবো হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্ট পেয়েবল। আমি এটা ফুল মিনিং এ লিখি এখন,
এখন পেয়েবল মানে আপনাকে দিতে হবে, এটাকে পেয়েবল বলে। ইউ হ্যাভ টু পে, এটাকে পেয়েবল বলে, এটাকে ক্রেডিট। এটা হচ্ছে আপনার 5,000, এই হচ্ছে আপনার 15,000 টোটাল। ডেবিট ক্রেডিটের যদি দুইটা ছক হইতো, এখানে দুইটা ছক হয়, বুঝতে পারছেন, লম্বা করে যেটা কলাম বলে, তাহলে এইভাবে লিখতে হয় একটু দুই পাশে, এটা ডেবিট সাইড থাকে, এটা ক্রেডিট সাইড থাকে। এই হচ্ছে আমার, এখানে দেখেন আপনি দুইটা যোগ করে দেখেন কার সমান হবে, ডেবিটের। আবার ডেবিটেও 5টা অ্যাকাউন্ট হতে পারে, কিন্তু ক্রেডিটে সমান হইতে হবে। মোট কথা দুইটার যদি সমান না হয় তার মানে আপনার হয় নাই, আপনাকে ঠিক করে নিতে হবে। আর অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে কি, ওই যে বাকিতে যখন কিনে তখন একটা দায় সৃষ্টি হয়, সেই দায়টাকে বলা হয় অ্যাকাউন্ট পেয়েবল। ঠিক আছে, এই জন্য অ্যাকাউন্ট পেয়েবল লেখে, যেটা বাংলায় বলা হয় পাওনাদার, আপনি থেকে টাকা পায়। এখানে তো আর পাওনাদার কথা লেখা যায় না, এখানে অ্যাকাউন্ট পেয়েবল লিখতে হবে। এই হচ্ছে আমার কি হলো দেখেন, এ হলো আমার অ্যাসেটের ইনক্রিজ ডিক্রিজ, এক্সপেন্ডিচারের ইনক্রিজ ডিক্রিজ, আমার লাইবিলিটিও বাড়ছে, এটা হয়েছে। ঠিক আছে, এগুলো একটু ছবি তুলে নিয়েন, এগুলো আমি পরে আবার মানে মানে এই জন্যই ভুলে গেছিলাম লাস্টে যে কি হয়েছে আমার এখানে। এটা ক্লিয়ার? কোশ্চেন আছে এখানে? থাকলে আমাকে বলেন, সমস্যা নেই, আপনাদের কোশ্চেন থাকাটা কিন্তু স্বাভাবিক। হ্যালো, স্যার নাই স্যার, কারো কোশ্চেন। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি একটা জিনিস আপনাদের দেখাবো, সেটা আপনাদের একটু দেখতে হবে। সেটা যদি আমি চিন্তা করি এরকম ভাবে, আপনারা একটু আমাকে হেল্প করবেন। কি বলতে পারি, এটা কি বোঝায় বলেন তো, কি হচ্ছে এটা, কেউ বলতে পারবেন? ওনার্স অফ দ্য ফার্ম গেভ অ্যামাউন্ট অফ টাকা এত, কি বুঝাইলো এটা বলেন? স্যার ডেবিট হয়েছে স্যার এটা। না না, আমি 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 ওইটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি কি বুঝাইলো এটা। ফার্মে যে মালিক উনি এত এত টাকা দিয়েছে স্যার। রাইট, ফার্মের মালিক টাকা দিচ্ছে। ওনার্স অফ দ্য ফার্ম গেভ অ্যামাউন্ট 50,000, মানে ওরা মালিক, যারা মালিকেরা ওনার্স বুঝাচ্ছে, বা ওনার যেটাই হোক, সিঙ্গুলার প্লুরাল, ডাজন্ট ক্রিয়েট এনি মিন। তো এখন ওনার্স অফ দ্য ফার্ম গেভ অ্যামাউন্ট 50,000 তারা দিয়েছে। আমার দেখতে হবে 50,000 টাকা মালিক দিছে, কোথায় দিছে? ওনার্স অফ দ্য ফার্ম কিছু বলে না, প্রতিষ্ঠানে টাকা দিছে। তো মালিক যা দেয় তাকে কি বলা হয় বলেন? মালিক যাই দিবে তা কি এই 5টা অ্যাকাউন্টের মধ্যে কোন অ্যাকাউন্টে পড়বে বলেন? অ্যাসেট, লায়াবিলিটি, রেভিনিউ, ক্যাপিটাল। মালিক যা দিবে ওইটা তো মানে অ্যাসেট হবে, এটা হইতে পারে, কিন্তু মালিক যেটা দেয় সেটাকে কি কনসিডার করি আমরা? ক্যাপিটাল। আমাদের তো ক্যাপিটাল, কারণ আমার তো এটা একটা ট্রানজেকশনের দুইটা হিসাব বের করতে হবে আপনাকে। আপনি প্রথমে অ্যাসেট বলছেন, দ্যাটস কারেক্ট, কিন্তু আপনার তো আরেকটা ধরতে হবে, মালিক যা দিবে তা ক্যাপিটাল। সেটা অ্যাসেট ফর্মে দিতে পারে, সেটা সে কোনো দায় পরিশোধ করে দিতে পারে, তখন তার অ্যাসেট বাড়লো না। সে মালিক কি করলো, যে অ্যাকাউন্টস পেয়েবল 5,000 টাকা মালিক নিজে পরিশোধ করে দিল, এরকম হতে পারে, কিন্তু এটা তো পরিশোধ করার কথা ছিল ব্যবসায়। তাহলে মালিক যা দিবে সেটাই হচ্ছে ক্যাপিটাল। আর মালিক কি দিছে, এবার টাকা দিছে, তার মানে এবার অ্যাসেট বাড়ছে। মালিক যদি দায় পরিশোধ করে দিত তাহলে দায় কমতো। মালিক আবার কোনো ফার্নিচারও দিতে পারতো, তাহলে কি হতো, ক্যাশ না বেড়ে ফার্নিচার বাড়তো। তার মানে মালিক যেটাই কন্ট্রিবিউট করবে সেটা হচ্ছে আমার ক্যাপিটাল। আর মালিক দিলে ক্যাপিটাল বাড়ে, আর মালিক নিলে ক্যাপিটাল কমে, এটা মাথায় রাখতে হবে। মালিক নিয়ে গেল টাকা বা অন্য কিছু, ক্যাপিটাল কমে যাবে।
তার মানে এখানে আমরা ইজিলি বুঝতে পারছি যে 50,000 টাকা দিছে মানে আমার এটা জানাল কি হবে, আমার ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে আমার ডেবিট, কারণ আমার টাকা বাড়ছে না কমছে বলেন তো? টাকা দিলে টাকা বাড়ে, মালিক দিয়েছে বাড়ছে, তো টাকাটা আমার অ্যাসেট বাড়লে কি হয় বলেন তো? ডেবিট। অ্যাসেট বাড়লে কি হয় মনে আছে? অ্যাসেট বাড়লে কি হবে বলে? অ্যাসেট বাড়লে কি, ওই যে আমি সাইডে লিখে রাখছি আপনাদের জন্য, ওটা মুছি নেই এখনো। অ্যাসেট বাড়লে ডেবিট, আর ক্যাশ আপনার একটা অ্যাসেট, এটা আমি গত ক্লাসে বলছি, তারপরে যদি মনে না থাকে আজকেও বলতেছি। ক্যাশ হচ্ছে অ্যাসেট, ক্যাশ বাড়ছে তার মানে আমার ডেবিট হবে, ঠিক আছে? আর ক্যাপিটাল ক্রেডিট কেন? মালিক যা দিবে তাই ক্যাপিটাল, সেটা হচ্ছে ক্রেডিট, এই জন্য ক্যাপিটাল ক্রেডিট 50,000, ঠিক আছে? একটা হচ্ছে ডেবিট, একটা ক্রেডিট। তার মানে এতক্ষণ আমরা ক্যাশ ক্রেডিট দেখাইছি, কারণ ক্যাশ চলে যাচ্ছিল, পারচেজ করতেছেন, ক্যাশ চলে যাচ্ছিল, এবার ক্যাশ কি হয়ে গেল, ক্যাশ ডেবিট হয়ে গেল, ঠিক আছে? কেন ক্যাশ ডেবিট হলো? কারণ মালিক এখানে টাকা দিয়েছে, এই জন্য ক্যাশ ডেবিট হবে। মালিক টাকা দিলে সেই কারণে হতে পারে। আবার আপনি পণ্য বিক্রি করছেন, পণ্য বিক্রি করলে আপনার আয় হয়, আয় যেমন হয় তার মধ্যে টাকাও আসে, তো সেই জন্য ক্যাশ ডেবিট হতে পারে। ক্যাশ ডেবিট হতে পারে অনেক কারণে, ক্যাশ আসলেই ক্যাশ ডেবিট হবে, আর ক্যাশ চলে গেলে ক্যাশ ক্রেডিট। তো মালিক যখন টাকা দিচ্ছে প্রতিষ্ঠানে, তো ক্যাশ আসছে, এই জন্য ক্যাশ একটা অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে কি আমরা জানি, অ্যাসেট বাড়লে ডেবিট হয়। আর অ্যাসেট কমলে কি হয় সেটা আমরা জানি, অ্যাসেট কমলে ক্রেডিট হয়, সেটা আমরা একটু আগে দেখছি। আর মালিক যা দিছে সেটা আমার সেটা আমার হচ্ছে আমার ক্যাপিটাল। তো মালিক যেটা দিছে সেটা ক্যাপিটাল, ক্যাপিটাল তো বাড়ছে, ক্যাপিটাল বাড়লে কি হবে, ক্রেডিট হবে, ঠিক আছে? এখানে কোনো কোশ্চেন আছে আপনাদের? থাকলে আমাকে বলতে পারে। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তখন আমি একটা আপনাদের দিয়ে করাই, দেখি আপনারা পারেন নাকি। এটা কি হবে বলেন তো, একটু চিন্তা করে নিয়ে। স্যার স্যার অ্যামাউন্ট বাড়ছে স্যার, তার মানে স্যার ডেবিট হবে। এমন মানে ক্যাশ বাড়ছে, রেভিনিউ বাড়ছে, রেভিনিউ বাড়ছে, রাইট, দ্যাটস কারেক্ট। শুধুমাত্র অ্যামাউন্ট বাড়ছে বললে হবে না, কারণ আমার প্রত্যেকটা ট্রানজাকশন আমি বারবার বলতেছি, প্রত্যেকটা ট্রানজাকশনে কয়টা হিসাব থাকবে, অ্যাটলিস্ট 2টা হিসাব থাকবে। তা আপনি অ্যামাউন্ট বাড়ছে, দ্যাটস গুড। অ্যামাউন্ট বাড়ছে এভাবে না বলে আমরা আরেকটু ফানি ভাবে বলবো, সেটা হচ্ছে কি, বলবো ক্যাশ বাড়ছে, রাইট? ক্যাশ বাড়ছে, ক্যাশ ডেবিট হবে, দ্য অ্যামাউন্ট দ্যাট উইল বি ওকে। এন্ড along with আমার বাড়ছে কি, আমার রেভিনিউ বাড়ছে, রেভিনিউ বাড়ছে। তো রেভিনিউ বাড়লো কেন? রেভিনিউ বাড়ার কারণ হচ্ছে যে আমি সেল করলে আমার রেভিনিউ বাড়বে, আর সেল করলে যখন রেভিনিউ বাড়বে, রেভিনিউ বাড়লে কি হয় আমরা জানি অলরেডি, নাকি জানি না, ডেবিট হয়, ওকে? তো এখন সেটা আমরা কি করব, সেটা আমরা এখানে দিয়ে দেবো, ওকে, ঠিক আছে? তবে আমরা কিন্তু মোটামুটি 5টা সিস্টেম দেখে ফেললাম, যে ক্যাশ অ্যাকাউন্ট আর রেভিনিউ, ইকুয়েশনটা আমরা অলরেডি জানি, এখানে একটা ইকুয়েশন আছে, এই যে অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, যেটাকে আমরা বলতে পারি, আমরা যদি আমাদের মানে যেটা আমরা জানি সেটা হচ্ছে, এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এ ইজ ইকুয়াল টু হোয়াটস বলবে, হ্যাং করে বসছে, এটা একটু ওয়েট করি আমরা, ওকে। এ ইজ ইকুয়াল টু, আপনারা শুনতে পাচ্ছেন তো না, এল প্লাস ও ই, এটা হচ্ছে আমার এটার অ্যাব্রিভিয়েশন, ওকে? এ ইজ ইকুয়াল টু এল প্লাস ও ই। এখন আমরা এখানে কিন্তু আরো কিছু জেনেছিলাম, সেটা হচ্ছে আপনার লায়াবিলিটিতে কোনগুলো আসবে, ওই এর মধ্যে ওই কারো 4 ভাগে ভাগ করা হয়েছে, এটা আমরা জানি। ওই কে ভাগ করেছে কিভাবে, ওই সাথে ক্যাপিটাল থাকবে, যোগ হবে ক্যাপিটাল, ওই থেকে বাদ যাবে ড্রয়িংস, যেটা মালিক নিয়ে নিবে, ওই থেকে বাদ যোগ হবে হচ্ছে রেভিনিউ, কারণ আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে, তারপর হচ্ছে ওই থেকে বাদ যাবে হচ্ছে এক্সপেন্ডিচার,
তার মানে ওই সাথে সম্পর্ক হচ্ছে গিয়ে এই 4টা ইম্পর্টেন্ট এলিমেন্টের, যে ক্যাপিটাল আসলে ওই বাড়বে, ওনার সিকিউরিটি নিয়ে গেলে মালিক টাকা কমে যাবে, খরচ হলে মালিকানা সত্ত্ব কমবে, আর রেভিনিউ হলে বাড়বে। এটা হচ্ছে ওই। এখন আমরা যদি একটু ডিটেলসে যাই, অ্যাসেট আমরা জানি অলরেডি, লায়াবিলিটি আমরা জানি, ওনার সিকিউরিটি সম্পর্কে আইডিয়া আছে, ইনক্রিজ অফ ওনার সিকিউরিটি সেটাও জানি কিভাবে বাড়ে, যদি ইনভেস্টমেন্ট বাই ওনার যেটাকে আমরা ক্যাপিটাল বলি, রেভিনিউর মাধ্যমে ওনার সিকিউরিটি ইনক্রিজ হয়, এটা অলরেডি আমরা জানি। ডিক্রিজ অফ ওনার সিকিউরিটি ড্রয়িং করলে এক্সপেন্সের কারণে, এই দুটার কারণে কি হবে, ডিক্রিজ হবে ওনার সিকিউরিটি, এটা আমরা জানি। এটা আমার জন্য ভালো হয়েছে, ওরা আবার দিয়ে দিচ্ছে এখানে, দ্যাটস গুড। বেসিক ইকুয়েশন এ অ্যাসেট লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি এক্সপেন্ডেড ইকুয়েশন, তার মানে ইকুয়েশনটা যখন এক্সপেন্ডেড হয় তখন এটাকে বলা যায় কি লায়াবিলিটিস প্লাস ওনার্স ক্যাপিটাল, আমি সি বলি এটাকে, ড্রয়িংস এটাকে বলি আমি টি, বা আমরা বলি মাইনাস রেভিনিউ, it should be added, that is it is just as a symbol like R, expenditure that is E, I think so, E, এটা এভাবে বলা যায়, এটার নাম এটা, এটার নাম এটা, এভাবে দেওয়া যায়, সমস্যা নেই এটা নিয়ে, এটা আমরা জানি অলরেডি। এখন কি বলছে দেখি তো, রেন্ট এক্সপেন্স, ওকে আপনাদের বলেন, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, Yes, sir. জি স্যার, আপনারা একটু বলেন তো আমাকে, এই যে রেন্ট এক্সপেন্স এটা কি হবে বলেন তো, এই জায়গায় কোথায় আসবে এই ইকুয়েশনে? আমরা উপরেটা দেখবো না, আমরা যদি কেউ বলে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ অ্যাকাউন্টিং, দেন উই ক্যান সে অ্যাসেট ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, বাট এক্সপেন্ডেড আমরা কাজ করবো এক্সপেন্ডেড ইকুয়েশন নিয়ে, এখন কাজ করবো যে রেন্ট এক্সপেন্সটা কোথায় দিব এখানে বলেন তো, কোথায় বসবে Liability. একটু চিন্তা করেন, রেন্ট এক্সপেন্স, এক্সপেন্সেই বসবে। এক্সপেন্স। হ্যাঁ এক্সপেন্সের এই ইকুয়েশনে কোন সাইডে বসাবে, এই ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা এক্সপেন্স মানে এইখানে বসাবেন, ওনার সিকিউরিটিতে বসাবেন, এবং সেটা কি করবেন, যোগ দিবেন না বিয়োগ দিবেন? বিয়োগ। এটা বিয়োগ স্যার। বিয়োগ হবে স্যার। ড্রয়িংস এটাও কি করতে হবে, স্যার এটা এক্সপেন্সেস স্যার। Owners equity তে Okay, এটাও বিয়োগ। এটা বিয়োগ করতে হবে। সার্ভিস রেভিনিউ সেম স্যার। বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। শিওর সার্ভিস রেভিনিউ বিয়োগ করতে হবে, সার্ভিস রেভিনিউ। দেখেন এখানে স্যার রেভিনিউ তো যোগ করতে হবে লেখা যোগ আছে, করতে কিন্তু হবে, সার্ভিস রেভিনিউ revenue, service revenue, selling revenue, all revenue are same. Revenue means it's maybe in different forms, but it's considered as revenue, which added the portion of owner security. Salary and wage expense. হ্যাঁ, এটা তো minus এক্সপেন্স বিয়োগ expense। করতে হবে। আপনাকে এক্সপেন্স কথা লেখা থাকবে না, বলবে স্যালারি, তখন আপনি বলবেন স্যার এটা আমি পাইছি, এভাবে বললে হবে না, আপনি এটা দিছেন এইভাবে চিন্তা করতে হবে। স্যালারি পেতেও পারেন, এটা অস্বাভাবিক না, কিন্তু আপনি যখন প্রতিষ্ঠান হিসেবে নিজেকে নিজে করবেন, কনসিডার করবেন সবকিছু, তখন স্যালারি মানে আপনার খরচ, আপনি ভাড়া পেতেও পারেন, কিন্তু এখানে তখন বলে দিবি স্পেসিফিক রেন্ট রিসিপ্ট। কিন্তু যদি রেন্ট বলে বা শুধু স্যালারি বলে, এক্সপেন্স কথা না বলে, তারপর আপনাকে এটা এক্সপেন্স ধরে নিতে হবে, কারণ স্যালারি, রেন্ট, ওয়েজেস এগুলো নর্মালি এক্সপেন্স। ঠিক আছে, এগুলো হচ্ছে। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে প্রত্যেকটা ট্রানজাকশনে দুইটা সাইড থাকবে, আমরা অলরেডি আলোচনা করেছি। ওকে, এটা আমরা দেখবো একটু পরে, আমাদের ম্যাথ আছে, চমৎকার একটা ম্যাথ আছে। ওকে, তো হচ্ছে আপনার, আমরা যদি অ্যাকাউন্টিং ট্রানজাকশন ইভেন্টস ক্রিয়েশন রেকর্ড করে অ্যানালাইসিস, ওকে দেখেন বেসিক অ্যানালাইসিসটা করি আমরা। দ্য অ্যাসেট ক্যাশ ইনক্রিজ, ও জার্নালটা কোথায়, জার্নাল তো এই পাশে, ওকে জার্নালটা দেখি আমরা, এখানে একটা জার্নাল আছে ট্রানজাকশন 1, আমরা এগুলো দেখবো একটু একটু করে। অন সেপ্টেম্বর 1st কি হয়েছে, রে নেল স্টার্টস এ স্মার্টফোন অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি হুইচ হি নেমস সফটবাইট। অন সেপ্টেম্বর 1st 2020 হি ইনভেস্ট 15,000 ক্যাশ ইন হিজ বিজনেস। সে 15,000 ক্যাশ তার বিজনেস ইনভেস্ট করেছে। আমরা জানি যে একটা ট্রানজাকশনে দুইটা সাইড, দুইটা অ্যাকাউন্ট থাকতেই হবে। তো সে যখন 15,000 টাকা ইনভেস্ট করেছে, তো এটা মালিক করেছে, তো মালিকের এই টাকাটাকে কি হিসেবে কনসিডার করবো আমরা, বলেন? এটা কি আমরা খরচ হিসেবে কনসিডার করবো, ক্যাপিটাল হিসেবে করবো, না ড্রয়িংস হিসেবে, না রেভিনিউ হিসেবে, কি হিসেবে কনসিডার করবো এটাকে? ক্যাপিটাল। ক্যাপিটাল, রাইট, ক্যাপিটাল হিসেবে কনসিডার করবো। তাহলে আর অ্যাসেট, আমার টাকা আসছে,
অ্যাসেট ক্যাশ ইট শুড বি ইনক্রিজড, ওনার্স ইকুইটি ক্যাপিটাল এটাও কি হবে, ওনার্স ক্যাপিটাল এটাও কি হবে, বেড়ে যাবে, কারণ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, শুরুতে ইনভেস্টমেন্ট করছে। তো মালিক যা দিবে তাতে অ্যাসেট বাড়ছে, কারণ সে ক্যাশ দিয়েছে, আর মালিকের যা দিবে সেটা কি ক্যাপিটাল হিসেবে কনসিডার করা হয়, ক্যাপিটালও বাড়ছে। তো আমি যদি ছোট করে দেখি, এটা ছোট করে দেওয়া আছে, এটা ডিটেলস দেওয়া নাই, ঠিক আছে, এটা ছোট করে দেওয়া আছে, এটা এটা ডিটেলস যাবে, আমরা পরবর্তীতে বড় দেখবো, এই জন্য এখানে জাস্ট ক্যাশ লিখছে, এখানে কিন্তু আরো কিছু থাকতে পারতো, জাস্ট ক্যাশ লিখছে, এটা বেসিক ভাবে অ্যানালাইজ করছে। ক্যাশ বাড়ছে, ওনার্স ইকুইটি বাড়ছে, কেন? আমরা এখন জার্নালেই করব না, আমরা জার্নাল মুখে মুখে করে আমরা ইকুয়েশনে বসাই দিব, যেখানে অ্যাসেট বাড়ছে এই জন্য অ্যাসেট বাড়াই দিছি, আমাদের এখানে মালিক যা দিছে সেটা ক্যাপিটাল বাড়াই দিছে। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলেন আমাকে। কোনো কোশ্চেন নাই? আচ্ছা, ট্রানজাকশন 2 দেখেন, এই দেখেন আস্তে আস্তে অ্যাসেট কিন্তু বাড়তেছে, অ্যাসেটের ঘরের এলিমেন্ট গুলো দেখেন কি বলছে ট্রানজাকশন 2 তে, সববাইট পারচেজ কম্পিউটার ইকুইপমেন্ট কিনেছে, কিন্তু মালিক দিয়েছে এরকম কিছু বলে নাই, তার মানে প্রতিষ্ঠানটা নিজের টাকা কিনেছে, নিজের তো টাকা আছে কারণ ক্যাশ পেয়ে গেছে অলরেডি। পারচেজ কম্পিউটার কি আমার কি হবে বলেন তো, এটা কি আমার যে 5টা হিসাবের মধ্যে আছে তার মধ্যে কোনটায় পড়বে কম্পিউটার কিনলে? আপনি একটু চিন্তা করেন তো। এক্সপেন্স। এক্সপেন্স। কেন এক্সপেন্স বলেন? আমি বলছিলাম পারচেজ হলো, আর এটা অ্যাসেট হবে স্যার, অ্যাসেট। আমি তো বলছিলাম পারচেজ কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে অ্যাসেট পারচেজ, একটা হচ্ছে নরমাল পারচেজ। স্যার এটা নরমাল অ্যাসেট। পারচেজটা এক্সপেন্স, এটা অ্যাসেট হবে। হ্যাঁ, এটা এক্সপেন্স হতো যদি ওর কম্পিউটারের দোকান থাকতো, এটা যে দোকানি কম্পিউটার বিজনেস করে তখন এটা আবার এক্সপেন্স, কিন্তু এরকম কিছু বলে নাই, সে বলে দিয়েছে সে সফটবাইট কোম্পানি, ঠিক আছে, যে সে হচ্ছে করবে, সে হচ্ছে কি বলে জানেন এখানে বলে দিছে একটি স্পেসিফিক স্মার্টফোন অ্যাপ, সফটওয়্যার ডেভেলপ করবে। স্মার্টফোন অ্যাপ যখন তখন এই কম্পিউটারের ব্যবসা করে না, তার মানে আমার এখানে কম্পিউটার একটা অ্যাসেট বাড়ছে, রাইট, একটা অ্যাসেট বাড়ছে, আর এইটা কিনতে গেলে আবার সে কি দিয়ে দিছে বলেন তো, ক্যাশ দিয়ে দিছে, তার মানে একটা অ্যাসেট বাড়ছে আর একটা অ্যাসেট কি হয়েছে, কমে গেছে, একটা অ্যাসেট বাড়ছে আর একটা অ্যাসেট কমে গেছে, এই জন্য, কারণ ওটা তো আপনি মালিক তো দেয় না, এখানে মালিকের কথা বলেই নেই, তার মানে the asset cash decreases, the asset equipment increases। এবার দেখেন অ্যাসেটের ঘরে ক্যাশের কলাম বাড়াইছে, ইকুইপমেন্টের কলাম বাড়াইছে, তো ক্যাশ তো অলরেডি 15,000 আছে, তার সাথে 7,000 মাইনাস করছে, ইকুইপমেন্ট 7,000 বাড়াইছে, কারণ ইকুইপমেন্ট হচ্ছে আমার কম্পিউটার, ওর কোনো ইফেক্ট নাই, কারণ ওর কোনো কিছু হয়নি, ওর নিউমেন্ট শেষ। তারপরও আমার মাথায় রাখতে হবে এইটা দুই পাশ কিন্তু অবশ্যই সমান হতে হবে, সমান না হলে আপনার ম্যাথ ভুল আছে। 8, 7, 15, 15 আগে ছিল কি ছিল, আগে ছিল 15, 15 দুই পাশ মিলে গেছে, এবার কি হয়েছে, এবার ভেঙে গেছে, কিন্তু ভেঙে যাওয়ার পরও কি হয়েছে বলেন তো, মিলে গেছে। ভাঙবে, প্রতিষ্ঠানে বিভিন্ন হিসাবে অনেক কিছু ভেঙে যাবে, ভেঙে ভেঙে ছোট হয়ে যাবে, কিন্তু টোটালটা মিলে যাবে, না মিললে আপনার ভুল আছে। এখন এখানে অ্যাসেট বাড়ছে একটা, আরেকটা অ্যাসেট কমছে, কোন অ্যাসেট কমছে, অ্যাসেট ক্যাশটা কমে গেছে, ক্যাশ কমলে ক্রেডিট কমাই দিছে, আর কোন অ্যাসেটটা বাড়ছে, ইকুইপমেন্ট হচ্ছে সেটা কম্পিউটার, সেই কম্পিউটারটা আমার ওই অ্যাসেট হিসেবে নতুন আসছে, নতুন আগমন, সেটা বাড়ছে। তারপর আমার দেখেন এটা কি হয়ে গেল, সমান হয়ে যাবে, কারণ ইকুয়েশনে এটা সমান হতে বাধ্য, যদি সমান না হয় আমার ম্যাথে ভুল আছে। কোশ্চেন থাকলে বলেন। আছে স্যার এর মানে কি স্যার আমরা ডেবিট আর ক্রেডিট এটা সমান করব না, এই যে এই ইকুয়েশনটা আমাদের সমান করতে হবে, এইটাই কি স্যার? আপনি ডেবিট ক্রেডিট দিয়ে আপনি ডেবিট ক্রেডিট ঠিক মতো রাখলে আপনার ইকুয়েশন অটোমেটিক সমান হয়ে যাবে। এখানে তো আমরা এরকম করতে পারতাম না স্যার, যে 7,000 টাকার যে মানে $7,000 যে কিনছে, এটা একটা প্লাস হয়েছে একটা মাইনাস, তার মানে একদিকে 7,000 অন্যদিকে 7,000 দিয়ে তো করতে পারতাম, কিন্তু এখানে একদিকে 15,000 অন্যদিকে 15,000 হলো কিভাবে এটা? আচ্ছা ঠিক আছে, একদিকে যেমন ধর আপনি যে ক্যাশ বাড়ছে না, ক্যাশ কমছে এখানে, আর কি বাড়ছে, ইকুইপমেন্ট বাড়ছে, কম্পিউটারের জায়গায় আমি ইকুইপমেন্ট লিখলাম, ইকুইপমেন্ট এটা হচ্ছে ডেবিট, এটা কি ক্রেডিট। জি স্যার, ডেবিট হয়েছে মানে যে 7,000, ক্রেডিট হয়েছে 7,000, তাহলে তো 7 আমাদের তো হয়েই যাচ্ছে, কিন্তু এই যে 15 নিয়ে আসলাম রাইট, কেন, এটাই বলছিলাম স্যার। আচ্ছা বলতেছি দাঁড়ান, ভালো কথা বলছেন, ঠিক আছে, এখানে এইটা হচ্ছে 7, এটা হচ্ছে 7, ঠিক আছে। এখন একটু খেয়াল করে দেখেন,
আপনার এটা কিন্তু ইকুয়েশনে এক সাইডেও ইফেক্ট পড়তে পারে, দুই সাইডেও ইফেক্ট পড়তে পারে। এটা কিন্তু একটা ইকুয়েশন, এটা তো বুঝতে পারছেন। এটা একটা ইকুয়েশন। এর এক সাইডেও হতে পারে, দুই সাইডেও হতে পারে। যেমন ধরেন আমরা যে অ্যালজেব্রা করি না? অ্যালজেব্রা দুটো সাইড থাকতে পারে না? তো এখন এক সাইডে চেঞ্জ হইছে, এমন ভাবে চেঞ্জ হইছে যে দুই সাইড ইকুয়াল হয়ে গেছে। এটা মানে অ্যাকাউন্টিং ইকুয়েশনে চেঞ্জ এক সাইডে হতে পারে, দুই সাইডে হতে পারে। যে সাইডেই হবে কিন্তু মাথায় রাখতে হবে যে আমার টোটাল যোগফল সমান হয়ে যাবে। এখন হলো কেন এটা হবে? এটা একটা কোশ্চেন আছে, কেন হবে? যেমন এখানে অ্যাসেট একটা বাড়ছে, একটা কমছে। এখন যদি এমন হয় যে এখানে লাইবিলিটি আছে ধরেন 10,000 টাকা, ঠিক আছে? বুঝছেন কিন্তু লাইবিলিটি আছে 1,000ই ধরলাম। মালিক কি করলো? 1,000 টাকা মালিক নিজে দিয়ে দিল, তাহলে লাইবিলিটি এখন কি হবে? কমবে না বাড়বে? বলেন তো। লায়াবিলিটি কমবে মালিক স্যার, টাকা দিয়ে দিল, লায়াবিলিটি আর কমবে, মালিক যা দিবে তা কি হয়? মালিক দিলে কি হবে? প্লাস হবে। ক্যাপিটাল। এখন বলবেন স্যার টাকা দিছে, আমি ক্যাশ বাড়াইলাম না কেন? মালিক তো টাকা দিছে লাইবিলিটি কমানোর জন্য, প্রতিষ্ঠানে ক্যাশ হিসেবে দেয় নাই, দিছে? মালিক যে লাইবিলিটি ছিল ওটা পরিশোধ করে দিছে, মানে টাকা দিছে থার্ড পার্টি, তো প্রতিষ্ঠান টাকাটা আনছে, প্রতিষ্ঠান টাকাটা রাখছে এনে? রাখে নাই কিন্তু। সে প্রতিষ্ঠানে হয়তো বা পকেটে করে টাকা নিয়ে আসছে বা সামহাও তার ইয়ে থেকে ওর টাকাটা দিয়ে দিছে, কিন্তু প্রতিষ্ঠান টাকাটা রাখেনি, রাখলে এটা ক্যাশ হইতো। প্রতিষ্ঠানে কি করছে? মালিক থার্ড পার্টিকে নিজের পকেট থেকে দিয়ে দিছে। তো নিজের পকেট থেকে যা দিবে তা ক্যাপিটাল, ক্যাপিটাল বাড়ছে, লাইবিলিটি কমছে। তো এখন দেখেন এখানে কিন্তু এক সাইডে ইফেক্ট হয়েছে, ইফেক্ট কি দুই সাইড হয়েছে না এক সাইড হয়েছে? এখানে একটু বলেন আমাকে। এখানেও এক সাইড স্যার, এক সাইডে, আবার এখানে ইফেক্ট কয় সাইডে হয়েছে? এখানেও এক সাইড। এক সাইডে হলো দুই পাশ মিলে যাবে, এখন হলো কেন মিলবে একটু খেয়াল করে দেখেন। এখানে 15,000 ছিল একটা ফরমেশনে, নাকি ছিল না? জি স্যার ছিল। এটা ভাঙে আপনি 5 করেন, তাও কত হবে? তাও 15 15 হবে। হবে। জি স্যার। আর এখানে ধরেন 15 আর 1 কত ছিল? 16 ছিল, 16 ছিল ধরে নিলাম, মানে বুঝার জন্য। 15 আর 1 কত ছিল? 16। এখন আপনি এখানে 1 কমাই দিচ্ছেন, এখানে 1 বাড়াই দিচ্ছেন, কত হবে? ওই টোটাল 16ই থাকবে। 16ই থাকবে। কারণ আপনার এই ডেবিট ক্রেডিট ইকুয়ালি আমরা ডেবিট করি, ইকুয়ালি আমরা কি করি? ক্রেডিট করি। মাথায় রেখেন, ইকুয়ালি ডেবিট করি, ইকুয়ালি ক্রেডিট করি। তো ইকুয়ালি ডেবিট ক্রেডিট যখন করি, আমাদের যদি এক সাইডে ইফেক্ট পড়ে তাও মিলে যাবে। কেন মিলে যাবে? এই দেখেন 7,000 বাড়াইছি, 7,000 কমাইছি, মিলে গেছে। ইকুয়ালি ডেবিট ক্রেডিট করব, এখানে যেমন 1,000 ডেবিট করব, মানে 1,000 হচ্ছে আমার দায় কমে যাবে, আর 1,000 আমার ক্যাপিটাল বেড়ে যাবে, ঠিক আছে? এটাই তো হবে, 1,000 ক্যাপিটাল বেড়ে যাবে। তো এখন এটাও তো ইকুয়ালি হলো নাকি অন্যভাবে হইলো? কম বেশি হয়েছে না ইকুয়ালি হয়েছে? ইকুয়ালি। ইকুয়ালি হয়েছে। এটাও ইকুয়ালি হয়েছে। তো যখন কিনা সবকিছু ইকুয়ালি হবে তখন কিন্তু আপনার সেটা এক সাইডে ইম্প্যাক্ট পড়লেও মিলবে, দুই সাইডে ইম্প্যাক্ট পড়লেও কি হবে? যোগফল মিলে যাবে। যোগফল আপনি আটকাতে পারবেন না। কারণ এটা কারণ কি? কারণ সমপরিমাণ ডেবিট করছেন, সমপরিমাণ কি করছেন? ক্রেডিট করছেন। যদি এক সাইডে চেঞ্জ হয় দুইটা জিনিস, তাহলে এক সাইডে সমপরিমাণ বাড়বে, সমপরিমাণ কমবে। আর যদি দুই সাইডে হয় তাহলে দুই সাইডে সমপরিমাণ বাড়বে, সমপরিমাণ অথবা কমবে। এরকমই তো। তার মানে আপনার টোটাল আলটিমেট ইকুয়েশনটা কি হয়ে গেল? সমান হয়ে গেল। এখানে আপনি ইকুয়েশন চেঞ্জ হওয়ার কোনো অবকাশ নাই, যে এক জায়গায় 14,500 এক জায়গায় 14,000 বা 15,000 এরকম হওয়ার পসিবিলিটি নাই। কারণ আপনার ডেবিট ক্রেডিট সেটা আপনাকে দিবে না করতে। কারণ আপনার ডেবিট যে পরিমাণ করবেন, ক্রেডিট আবার 500 কম দিবেন, 500 বেশি দিবেন, এটা করা যাবে না। স্যার স্যার $7,000 যদি ক্যাশে না দিয়ে যদি মানে লাইক বাকিতে দিত তাহলে ইকুয়েশনটাতে কি চেঞ্জ আসতো? অনেক সুন্দর লাগতো ইকুয়েশনটা, মনে হতো যে ধরেন সেজে গুজে আসছে। ধরেন আপনি এই যে এটা কি করলাম আমি, একটু এটা ক্যারাঞ্চি করি। পারচেজ কম্পিউটার ক্যাশ বাদিয়ে দিলাম, বা দিলাম কি অন ক্রেডিট, কি হলো? কিও কিনলো বলেন? বাকিতে কিনছে, বাকিতে কিনতেই পারে। বাকিতে কিনলে কি হবে? আমার ক্যাশ চলে গেছে না ক্যাশ যা আছে তাই থাকবে? আছে, ক্যাশ আছে। ক্যাশ যা আছে তাই থাকবে, তার মানে ক্যাশ থাকবে কত? আমার ক্যাশ থাকবে 15,000, নাকি থাকবে না? থাকবে স্যার। থাকবে, কিন্তু মনে রাখেন ক্যাশ 15,000, তার মধ্যে আমার কি বেড়ে গেছে? আবার আমার ইকুইপমেন্ট অ্যাসেটটাও আরেকটা বেড়ে গেছে, নাকি বাড়ে নাই? বাড়ছে তো। বাড়ছে, বুঝছেন? হ্যাঁ। ক্যাশ 15, ওইটা ক্যাশ কমে নাই, কারণ ক্যাশ তো আমি দেই নাই। আমি ক্যাশ দিব না, আমি বাকিতে কিনবো, ঠিক আছে? কিনলাম, আমার বাকিতে কিনা ইচ্ছাও নেই, কিনতেও পারি, কারণ ক্যাশ আমার অন্য কাজেও লাগতে পারে। আমার ক্যাশ দিয়ে হয়তো আমি অন্য কিছু পারচেজ করবো। 15, 7 দুইটা বেড়ে গেল। বাকিতে কিনলে কি বাড়ে? আপনাদের একটু আগে পড়ানো হয়েছে বা জানানো হয়েছে, বাকিতে কিনলে কি বাড়বে? আপনার লায়াবিলিটি অনেক বাড়বে। লায়াবিলিটি বাড়বে। সেটা কি হিসেবে বাড়বে? অ্যাকাউন্ট পেয়েবল হিসেবে বাড়বে। অ্যাকাউন্ট পেয়েবল, নাকি?
পেবল হিসেবে একটা বেড়ে যাবে। এটা আপনাকে দিতে হবে টাকা, আজকেও কালকেও কি করতে হবে, টাকা দিতে হবে। এই যে একটা অ্যাকাউন্ট বাড়লো, এটা কত বাড়বে বলেন তো? 7,000 7,000 প্লাস আগে কত ছিল? 15 15,000। মালিক। এবার যোগ করে দেখেন মিলে নাকি? মিলছে? হ্যাঁ স্যার, সেম। আপনি যেভাবেই করেন সেম হবেই, সেম হতে বাধ্য। সেম না হলে বুঝতে হবে আপনার ভুল হয়েছে, সিস্টেমের ভুল না। আপনি যেভাবেই বলেন, আপনি যদি বলেন স্যার মালিক দিল এটা কিনে, কি করবে মালিক দিলে কিনে? ধরেন মালিক দিল, মালিক কিনে দিতে পারে না, তাহলে এটা কিছু হবে? হ্যাঁ 15,000 মালিকের সাথে কত যোগ হয়ে যাবে আবার? 7,000। 7,000। তার মানে দেখেন খেয়াল করে যে তাও কত হইলো, মিলছে না মিলে নাই? মিলছে। বলেন। মিলছে স্যার। মিলবেই, যেভাবেই দেন, ঠিক আছে? আপনি যেই বলে দিবেন সে শর্ট করতেই পারবে। ওকে, এইটা আর কি। তো আপনি মালিক দিয়ে কিনান, যে দেখি চেঞ্জ হয় নাকি, চেঞ্জ হয়েছে কিন্তু যোগফল মিলে গেছে। আপনি ক্যাশ দিয়ে কিনাইয়া দেখতেছেন যে না যোগফল মিলে যায়, আপনি বাকিতে কিনাইছেন তাও যোগফল মিলে যাচ্ছে, ঠিক আছে? একদিকে দায় বাড়তেছে, একদিকে মালিকানা সত্ত্বে দেখেন যোগফল মিলার কাজ মিলতেছে, অন্যদিকে দেখেন বাকিতে কিনলে দায় বাড়ে, মালিক দিলে সম্পদ ক্যাপিটাল বাড়ে, আর সম্পদ দিয়ে কিনলে একটা সম্পদ বাড়ে কমে। মানে ইফেক্ট কিন্তু 3 ধরনের হয়েছে, ঠিক না? 3 ধরনের অপশন আছে। নিজের প্রতিষ্ঠানের টাকাটা কিনবে, যেটা প্রশ্নে দেওয়া আছে, বাকিতে কিনবে দায় বাড়বে, মালিক নিজে দিবে সেই অপশনও খোলা আছে, ক্যাপিটাল বাড়বে, সম্পদ বাড়ার পাশাপাশি। 3টার মধ্যে আপনি যেটাই নেন, আপনার আলটিমেট সবকিছু করার পর যখন 2 পাশ মিলাতে যাবেন দেখবেন যে মিলে গেছে। যদি না মিলে যায় এটা আপনার ফল্ট, আপনি ভুল করছেন কোথাও, ঠিক আছে? কোশ্চেন থাকলে আমাকে বলেন। স্যার হুম, ধরেন যদি মালিক না দিয়ে স্যার অন্য কেউ কোম্পানিকে গিফট করলো স্যার, তাহলে কি করবেন? ও, অন্য কেউ গিফট করলো। আচ্ছা, কেউ যদি গিফট করে, এটা কি কোনো আর্থিক অবস্থা পরিবর্তন হবে প্রতিষ্ঠানে? বলেন। ইকুইপমেন্ট তো পারবে স্যার। ইকুইপমেন্ট বাড়বে, ওকে, ভালো একটা কথা বলছেন। তো গিফট করলে ইকুইপমেন্ট বাড়লো, ওকে। কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। গিফট ধরেন গিফট হতে পারে এটা অনেক কিছু, অনেক সময় কিন্তু গিফট আবার বাসায় দিয়ে যায়, জানেন? যে স্যারকে ম্যানেজ করতে পারতেছে না, ম্যাডামকে ম্যানেজ করা যাবে, ঠিক আছে? ম্যাডাম আবার এগুলো পছন্দ করে, হইতে পারে ম্যাডামের বাসায় দিয়ে আসলো। কিন্তু অ্যাকচুয়ালি আপনি একটা জিনিস মাথায় রাখবেন, বিজনেসে আপনার যে গিফট গুলো দেওয়া হয়, যেমন গিফট কি দিতে পারে বিজনেসে, সিম্পল ভাবে চিন্তা করেন। বিজনেসে গিফট দেওয়া হয় আপনার হচ্ছে গিয়ে তারা কেটস দিতে পারে, তাকে ফুলের তোড়া দিতে পারে, যেটা রেটস বলে, রেট যেটা, সেটা হচ্ছে আপনাকে এই ধরনের, আপনাকে মেডেল দিতে পারে। কিন্তু আপনাকে বিজনেসে কি গিফট দিল? আপনাকে একটা ইকুইপমেন্ট দিয়ে দিল। এই গিফটটা দেওয়া হয় স্কুল কলেজে দান হিসাবে। এই গিফটটা দেওয়া হচ্ছে আপনার কোনো দাতব্য প্রতিষ্ঠানে। কোন বিজনেস আরেকটা বিজনেসকে বা কোন সরকারি কর্মকর্তাকে একজন গিফট দিল বা ই করলো, এটা কি এভাবে হয়? আপনি বলেন তো। যে আপনার সাথে আমার যে সম্পর্ক, আপনি আমাকে কি গিফট করতে পারেন? বা আপনি আমাকে জামাকাপড় গিফট করতে পারেন? পসিবল? এটা কিন্তু পারেন না। হয়তোবা আপনি আমাকে একটা বই, বা আমি আপনাকে একটা বই, একটা পেন গিফট করতে পারি। ঠিক না? কিন্তু আপনি যখন গিফটের লেভেলটা এমন হয়ে গেল, আপনাকে আমি ল্যান্ড গিফট করে দিলাম একটা প্রতিষ্ঠানের পরিচালনা। এটা কি নরমাল একটা ফরমাল কিছু হলো? না স্যার। এটা নরমালি হয় না। দিতে পারে। গিফট ওইটা একটা দিয়ে মুনাফা দিই। স্যার। ঠিক আছে? মুনাফা না, ওইটা গিফট হতে পারে দান থেকে। কিন্তু আপনি যদি ধরেন আপনি আপনাকে একটা এসি দিল, আপনার অ্যাসেট বাড়লো। কিন্তু আপনি এটা কই ট্রিট করবেন? ওরে কি আপনি মালিক বানাইতে পারবেন না লায়াবিলিটি করবেন? কি করবেন ওরে? যদি এরকম দিয়ে দেয়, করা যাবে না তা না। কিন্তু যদি এরকম দিয়ে দেয়, এরকম দেওয়ার কথা না। যদি দিয়ে দেয় তখন ট্রিটমেন্টটা কি হবে? ওকে কি রেকর্ড রাখবেন নাকি রেকর্ড রাখবেন না? ঠিক আছে? যদি আপনার এই দানের সংখ্যা বাড়তে থাকে, যে প্রতি মাসে আপনি দান পাচ্ছেন, গিফট পাচ্ছেন, প্রতি মাসেই আপনি কিছু করছেন, তখন আপনার একটা আলাদা কলাম বাই করতে হবে যে গিফট হিসেবে। সেটা আপনাকে এই লায়াবিলিটি পাশে দিতে হবে। কিন্তু এটা নরমালি হয় না। হয় না দেখে এখানে আসে না। কিন্তু দাতব্য প্রতিষ্ঠানে আবার অ্যাকাউন্টিং আছে, সেখানে আসবে। ক্লাব, তারপর হচ্ছে মসজিদ, তারপর আরো রিলিজিয়াস যে জায়গাগুলো, তারপর হচ্ছে আপনার ওই স্কুল কলেজ, সেখানে গিফট আসবে, সেখানে রেকর্ড থাকবে গিফট। এই পাশে, এই পাশে গিফট নামে বা দান নামে বা কন্ট্রিবিউশন নামে, যেমন বলে না চাঁদা তহবিল, এরকম এরকম বিভিন্ন তহবিল নামে থাকতে পারে, থাকতে পারে এখানে। তো ব্যবসা প্রতিষ্ঠানে গিফটের কোনো অ্যাকাউন্টিং হওয়ার কথা না। ঠিক আছে? যদি দুই একটা গিফট দেয় ওটা অন্য হিসাব, ওইটা আপনি রেকর্ড রাখতেও পারেন আলাদা ভাবে যে গিফট দিছে এটা।
এত গিফট পেয়েছিলাম, কিন্তু আপনি প্রতি মাসে যদি গিফট পেন, এটা তো ঝামেলা। তার মানে আপনি কি জন্য এত গিফট পাচ্ছেন, আপনি কি করেন? তো এটা একটা প্রশ্ন না? আপনি ব্যবসা করতে গিয়ে এত গিফট পাওয়ার তো কথা না। তো সেটা একটা কোশ্চেন। কিন্তু আপনি এখন যেটা কি করতে পারেন, যে গিফটের জিনিস যদি ফ্রিকোয়েন্টলি পেয়ে যান, তো এটা কি মালিকানা নিবেন নাকি নিবেন না, তাও একটা ফ্যাক্ট। এই জন্য গিফটের জিনিস নর্মালি এত প্র্যাকটিস নাই যেটা আপনার রেকর্ড করতে হবে, আবার হচ্ছে এটা এত বেশি অ্যামাউন্ট যেটা আপনি বারবার পাবেন এরকমও না। যদি সিম্পলি কিছু পেয়ে যান, যদি কিছু প্রতিষ্ঠানে দাতব্য প্রতিষ্ঠান, তাদের ওইখানে গিফট এই পাশে থাকবে দান হিসাবে, যেটা দানের ইংলিশটা আমার খেয়াল আসতেছে না, কন্ট্রিবিউশন কিছু একটা হবে, সেটা এখানে একটা বাইরে যাবে। আর এখানে তখন ওনার সিকিউরিটি থাকে না, কারণ দাতব্য প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব থাকে না। তো এই জন্য এরকমই আলাদাভাবে ট্রিটমেন্ট হবে। নর্মাল ব্যবসা প্রতিষ্ঠানে গিফট নামে কোনো অ্যাকাউন্ট হবে না, কারণ নর্মাল ব্যবসা প্রতিষ্ঠানে এরকম ধরনের কিছু গিফট দেওয়া হয় না। আর যেগুলো দেওয়া হয় সেগুলো নেগলিজিবল, সেগুলো রেকর্ড করতে হয় না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে ট্রানজাকশন 3টা মনে হয় দেখেন বাড়তেছে কেমন, দেখেন 1 2 3 4 5, মানে বাড়ছে মানে একটি শিশুর মতো অবস্থা, দেখেন কিভাবে বাড়াইতেছে সব, ওরা মানে আস্তে আস্তে যাচ্ছে। এখন দেখেন সফটবাইট পারচেজ হেডসেট এন্ড আদার কম্পিউটার অ্যাক্সেসরিজ expected to last several months. যেমন কোম্পানি কিন্তু কিছু সাপ্লাইজ কিনে, সাপ্লাইজ কি জানেন? ধরেন কোম্পানির শার্পনার, কিছু স্টেপলার, কিছু ধরেন এটা 1 বছরের জন্য কিনে, এরকম করে 6 মাসের জন্য কিনে, কিন্তু প্রথমে এটা কিন্তু খরচ করে না, এটা আস্তে 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 খরচ করে। যেমন আপনি স্কেল কিনলেন, আপনি কিনলেন, আপনি কিছু পিন রিমুভার কিনলেন, আপনি শার্পনার কিনলেন, আপনি বোর্ড কিনলেন, আপনি হোয়াইট বোর্ড, তারপর হচ্ছে আপনার যে কি বলে এটাকে, কলম রাখা বক্সটা ভুলে গেলাম নামটা, এগুলা কিনলেন। তো জিনিসগুলা এয়ার ফ্রেশনার কিনলেন, ওগুলো 6 মাসে 1 বছরের জন্য কিনছেন। 1 বছরে আপনি খরচ করবেন, আপনি প্রতি মাসে মাসে হিসাব করেন, বা প্রতি 6 মাস পর পর হিসাব করেন, বা প্রতি সপ্তাহে হিসাব করেন। তখন কি আপনি 1 বছরটা যখন কিনে ফেলবেন 6 মাসে, তখন কি পুরোটা একসাথে খরচ দেখানো ঠিক হবে? হবে না। তখন এটাকে সম্পদ দেখাইতে হবে। যখন কিনা বেশি খরচ করে ফেলবেন, মাথায় রেখেন কিন্তু একটা জিনিস আমি বলে দিচ্ছি। যখন কিনা আপনি বেশি খরচ করবেন এবং সেটা যদি আপনার বিভিন্ন পিরিয়ডে খরচ করতে হয়, তখন ওই পিরিয়ডের টুক খরচ হবে, বাকিটুক সম্পদ হিসেবে দেখাইতে হয়। এটা নিয়ম। কেন? কারণ আপনি তো খরচ করছেন অ্যাডভান্স। আর অ্যাডভান্স খরচগুলো কিন্তু খরচ না, অ্যাডভান্স খরচগুলো সম্পদ। যেমন আপনি বাড়ি ভাড়া দিয়ে দিচ্ছেন 2 মাসের অ্যাডভান্স, এটা আপনার সম্পদ। কেন? আপনি আগামী 1 মাস 2 মাস পর্যন্ত আপনাকে কোনো খরচ করতে হবে না। এইজন্য সম্পদ। যখন কিনা আবার ওই মাসটা পার হয়ে যাবে, তখন ওই সম্পদটাই খরচ হয়ে যাবে। যে আপনি 6 মাসের অ্যাডভান্স দিচ্ছেন, বলছেন 6 মাসে আমি টাকা দিব না কোনো। তার মানে আজকের দিনে এই 6 মাসের অ্যাডভান্স আপনার সম্পদ। ধরেন 60,000 টাকা। তাহলে 1 মাস শেষ হবে, আপনার সম্পদ হয়ে যাবে 50,000 টাকা। কেন? 10,000 টাকা খরচ। আবার 1 মাস শেষ হবে, আপনার সম্পদ হয়ে যাবে 40,000 টাকা। কারণ 20,000 টাকা খরচ। আবার 1 মাস শেষ হবে, আপনার খরচ বাড়বে আরো 10,000, আপনার সম্পদ হয়ে যাবে 30,000। তার মানে আপনার সম্পদ কিন্তু কমতেছে, কারণ আপনার খরচ হচ্ছে। কিন্তু প্রথমে যে খরচটা করছেন, সেটা অ্যাডভান্স করে ফেলছেন, সেটা কিন্তু আপনার খরচ না। কারণ এখন খরচ হয়ই নাই। আপনি করে ফেলছেন। তো সেটা হচ্ছে আপনার প্রিপেইড এক্সপেন্স বলা হয়। অ্যাডভান্স এক্সপেন্স তো বলে না, বলে প্রিপেইড এক্সপেন্স। এই প্রিপেইড এক্সপেন্স গুলো আমার সম্পদ। তো সাপ্লাইজ এক ধরনের প্রিপেইড এক্সপেন্স হয়ে যায়। আগেই কিনে ফেলছেন আপনি। কিন্তু খরচ করবেন কি, মাস শেষ হলে কত খরচ হিসাব করে লিখবেন। এই জন্য সাপ্লাইজটা আমার সম্পদ হিসেবে ট্রিট করতে হয়। তো যেটা বলছে, মোবাইল সলিউশন এগ্রিজ টু অ্যালাউ সফটওয়্যার টু পে দিস বিল ইন অক্টোবর। অক্টোবরে বিল পে করবে। ঠিক আছে? দিস ট্রানজাকশন পারচেজ অন অ্যাকাউন্ট, ক্রেডিট, অন ডিউ, অন অ্যাকাউন্ট যা, অন ডিউ তাই, অন ক্রেডিট তাই। তার মানে সে বাকিতে কিনছে এটা। ঠিক আছে? এখন ট্রানজাকশন কি হবে তাহলে, আমার ক্যাশে কিনে নাই, ক্যাশ কি বাড়বে আমার না কমবে? ক্যাশ কিছুই হবে না, কারণ ক্যাশে কিনা হয়নি। অন ক্রেডিট করছে, তার মানে আমার দায় বাড়বে, এটা কনফার্ম। আর যেটা আপনাদের এতক্ষণ বুঝাইলাম, যে এই অ্যাক্সেসরিজ গুলো আমার সাপ্লাইজ হিসেবে ট্রিট করা হয়, এই সাপ্লাইজ হচ্ছে আমার সম্পদ হিসেবে থাকবে। তাহলে আমার দুইটা সাইড হয়ে গেল। দ্য অ্যাসেট সাপ্লাইজ ইনক্রিজেস 1,600 টাকা, অ্যাকাউন্ট পেয়েবল ইনক্রিজেস 1,600 টাকা, কারণ অন ক্রেডিট। আমার অলরেডি ক্যাশ আছে 8,000, ইকুইপমেন্ট আছে 7,000, তার সাথে সাপ্লাইজ বাড়লো 1,600, টোটাল 16,600। সাপ্লাইজ বাড়ছে কারণ এটা আমার পরবর্তীতে ধাপে ধাপে খরচ হবে। আপাতত এটা অ্যাডভান্স খরচ, বা আমার অ্যাডভান্স কিছু মজুদ আছে, এই জন্য এটাকে আমি ডেবিট রাখবো। আর আমি এটা টাকা দিয়ে বাকিতে কিনছি, বাকিতে গেলে আমার কি বাড়বে, অ্যাকাউন্টস পেয়েবল একটা হিসাব বাড়ছে 1,600, সেইটা এই দুটো যোগ করলে এইটা। এখন আপনি এখানে কোশ্চেন করতে পারেন, যদি এটা মালিকে দিত তাহলে এখানে বাড়াই দিতাম। কোশ্চেন করতাম, যদি এটা ক্যাশে দিত তাহলে এখানে কমায়া এখানে বাড়াইতাম, তাহলে এখানে দিতাম না। ট্রিটমেন্ট করা যাবে যে কোনো ভাবে, তারপরে দেখবেন যে দুই সাইড মিলে যাবে।
আপনি যখন এখানে কমে এখানে বাড়াবেন, এখানে চেঞ্জ হবে, এখানে কোনো চেঞ্জ হবে না। এখানে চেঞ্জ হয়ে কি হইতো, সেই সেম অ্যামাউন্টই হয়ে যেত, কারণ এখানে যতটুকু বাড়াবেন ততটুকু কমাবেন। তো টোটাল অ্যাসেট আর নাও 16,600, total matched by this total matched by based on creditors claim and also ownership claim. Creditors claim is like 1,600 and ownership is like 15,000. এটা হচ্ছে আমার ট্রিটমেন্ট। এখানে কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। কোশ্চেন আছে আপনাদের? যে কোনো কোশ্চেন, আপনারা ভয় পেন না বা কনফিউশন থাকতেই পারে আপনাদের। হ্যালো, না স্যার, কোশ্চেন পাচ্ছি না। কি বলেন, এত ভালো বুঝতেছেন, আমি তো বিশ্বাস করতে স্যার পারতেছি না। এত ভালো বুঝান যে কোনো আবার কোশ্চেন পাম মাথায় দিচ্ছেন আপনি, আপনার পিটানো দরকার, বুঝছেন? যেটা হচ্ছে আপনার কি বলে, ওই অ্যাকাউন্টিং আপনাদের জন্য একটু কষ্ট হয়ে যায়, যেটা আমি আমার ক্লাসে ফিল করতাম। অবশ্য আমার ক্লাসে আমি এই জিনিসগুলো পড়ানোর সুযোগ পাইনি। আমি পড়েছি ধরেন মানে সবচেয়ে অ্যাকাউন্টিং এর যে টাফেস্ট সাবজেক্টটা, তো পোলাপানের রেসপন্স মানে দেখতাম তো অনেকেই কনফিউজড হয়ে যেত, কারণ ওই ওর যে বেসিক কোর্সটা ছিল সেখানেই সে কনফিউজড। তো আমি তো অ্যাডভান্স কোর্স পড়াচ্ছি, আর আমার আবার অ্যাডভান্স কোর্স থেকে বেসিক কোর্সে যাওয়ার সময় খুব কম, আমি যেতেও পারছি না। তো ওদের চেহারা দিকে তাকাইলে মনে হইতো যে না, ওরা মনে হয় বুঝে নাই। তারপর বলতাম যে কোশ্চেন করার জন্য। তো যাই হোক, তো বুঝতে পারলে তো খুব ভালো, এটা যে না বুঝতে পারছেন। তো এখন আমাদের এই জিনিসটা আরেকটু বাড়বে, আমরা আস্তে আস্তে এটাকে লার্জ করি, কারণ এরকম একটা প্রশ্ন আমি আপনাদের দিব আর কি পরীক্ষায়, এই জন্য আমি একটু স্লো যাচ্ছি। সফটবাইট রিসিভ এত টাকা ক্যাশ ফ্রম কাস্টমার ফর অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে। এই যে এখন রেভিনিউ শুরু হলো, দেখছেন একটা ব্যবসা কিন্তু শুরুতে রেভিনিউ হয় না, আমরা কিন্তু অনেক কিছুই, আপনাদের এটা কাজে লাগবে। আর আপনাদের দেখেন লাখটা কত ভালো যে আপনাদের এক্সাম্পল গুলো আপনাদের সাথে এসে পড়তেছে, যে আপনারা সফটওয়্যার ডেভেলপ করবেন, এটা অন্য কিছু দিতে পারতো, সেটা দেয় নাই। হ্যাঁ। এই লোকটা মনে সিএসসি থেকে পড়াশোনা করছে, এই জন্য এই ধরনের কথা লিখছে এখানে। সাববাইট রিসিভস 1200 ক্যাশ ফ্রম, তো সিম্পল ভাবে চিন্তা করেন, ক্যাশ রিসিভ করছে তার মানে ক্যাশ আসছে অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে, তার মানে আমার রেভিনিউ হবে এটা থেকে। কেন? কারণ আমি অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি, আমি অ্যাপ ডেভেলপ করেই তো আমি সার্ভিস দিয়ে তো আমি রেভিনিউ করবো। তো আমার মাথায় ইজিলি ক্যাচ করছে যে এখানে আমার রেভিনিউ বাড়বে, এখানে যদি ক্রেডিট হতো তাহলে একটা পার্ট ছিল, এখানে ক্রেডিট হবে না কিন্তু আমার রেভিনিউ বাড়বে। ঠিক আছে, এখন এখানে যেটা করছে ক্যাশ বাড়াই দিছে, এই দুটো কিছু হবে না, এটাও কিছু হবে না। এখানে ওনার্স ইকুইটির মধ্যে দেখেন আরেকটা কলাম দিছে, রেভিনিউ কলাম, রেভিনিউ বাড়াই দিছে। সিম্পল, ওনার্স ইকুইটির মধ্যে আরেকটা কলাম অ্যাড করে রেভিনিউ বাড়াই দিছে, কারণ রেভিনিউ বাড়ছে, ওনার্স ক্যাপিটাল ওনার্স রেভিনিউ, ঠিক আছে, করে বাড়াই দিছে, কারণ রেভিনিউ সেল করছে, রেভিনিউ বেড়ে গেছে। এখন যদি এটা বাকিতে হইতো, কোশ্চেন আসতে পারে যে যদি স্যার বাকিতে সেল করতো, আপনি তো এতক্ষণ ধরে খালি বাকিতে ক্রয় করাইছেন, তাহলে বাকিতে সেল করলে এখানে আরেকটা হিসাব বাড়তো। যেমন আমরা ছিলাম কি অ্যাকাউন্টস পেয়েবল কথা বলছি না, এখানে অ্যাকাউন্টস রিসিভেবল হবে। কি হবে? অ্যাকাউন্টস রিসিভেবল কথাটা হবে, রিসিভেবল সম্পদ আপনি রিসিভ করবে কি বাম ইন পাশে ফিউচার। হবে? এটা এই যে অ্যাসেটের ঘর হবে, সম্পদ। এটা অ্যাসেটের ঘর। কেন অ্যাসেটের ঘর হলে এটা আপনাদের কোশ্চেন থাকতে পারে, কেন অ্যাসেটের ঘর হবে? কারণ আপনি ক্যাশ পাননি কিন্তু আপনি ক্যাশটা পাবেন, সেটা আপনার কি হিসাবে থাকবে, বাকি নামে একটা সম্পদ থাকে, সেটা হচ্ছে রিসিভেবলস। যেমন আপনি টাকা পরিশোধ করেননি, করবেন, সেটা দায় হয়ে যায়, তাহলে আপনি ক্যাশ পাননি, ক্যাশ সামনে পাবেন, সেটা আপনার সম্পদ হিসেবে থাকে। যে আপনি কিছুদিন পরে ক্যাশটা পেয়ে যাবেন, সেই সম্পদের নাম হচ্ছে রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল। এই অ্যাকাউন্ট রিসিভেবলকে আবার নোটস রিসিভেবল বলা যায়। অ্যাকাউন্ট পেয়েবল যেমন আমার দায়, সেটাকে নোটস পেয়েবল বলা যায়। তো নোটস কথাটা কি, লিখিত হবে, একটা হচ্ছে মৌখিক, একটা লিখিত। যখন লিখিত হয়ে যায় তখন এটা নোটস হয়ে যায়, জি স্ট্যাম্পে লিখলো বা কোনো কাগজে লিখে দিল। আর যদি মুখে বলে দেয় তাহলে এটা অ্যাকাউন্টস বললেই হয়। এই হচ্ছে পার্থক্য দুইটাই। যেমন আমরা অ্যাকাউন্ট পেয়েবল দেখলাম দায়, নোটস পেয়েবল দায়, দুটার মধ্যে ডিফারেন্স, একটা লিখিত একটা অলিখিত, একটা মৌখিক। তো অ্যাকাউন্ট রিসিভেবল আর নোটস রিসিভেবল both are same, but the difference is just here there is a legal document that is paper signing থাকবে, আর একটা হচ্ছে আপনার নরমাল মৌখিক। আর মৌখিকটা কখন হয়, যখন আপনার সাথে আমার
কমিউনিকেশন, রিলেশনশিপ, ট্রাস্টওয়ার্দি থাকে, কনফিডেন্স থাকে যে না আপনি ডাউট না, ঠিক আছে, আপনি হিরো আলম না, তখন আমি আপনাকে কি করবো, আপনাকে আমি এটা দিব, নাহলে দিব না, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে আপনার মেনটেন করতে হবে। তো অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাশের ইয়ে হতে পারে যে ক্যাশ পাইনি, পাবো, কিন্তু আমি সার্ভিস দিয়ে দিছি, এরকম হয় না যে আপনি কোনো কোথাও স্টুডেন্ট পড়াইছেন, এখন আপনার হচ্ছে ওই পেমেন্ট দেয় নাই, কিন্তু আপনার 1 মাস হয়ে গেছে, তো সেটা কি আপনার সম্পদ, মানে টাকাটা তো আসবে, তো সেটা যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত ট্রিটমেন্ট কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল হতে পারে। যে আপনি যে ডেভেলপার কোম্পানি তাকে সফটওয়্যার বানাই দিছেন, ও বলছে সফটওয়্যার বানায় রান করলে আমি 1 মাস চালাই আপনাকে টাকা দিব, আপনি বলেন ঠিক আছে দিয়া, ওরকম একটা এগ্রিমেন্টেও গেলেন, তো দিলে তারপর আপনি তো সার্ভিস দিয়ে দিচ্ছেন 1 মাসের, মানে 1 মাসের মধ্যে, কিন্তু আপনার তো রেভিনিউ হয়ে গেছে, কিন্তু আপনার ক্যাশ হয়নি, বলছে দিবে সে, তো যতক্ষণ পর্যন্ত ক্যাশ না পাবেন ততক্ষণ পর্যন্ত এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল বা নোটস রিসিভেবল হিসেবে রাখতে পারেন, এটাও একটা সম্পদ, এটা রাখা যায়, কারণ আপনি জানেন ও দিবে টাকা, আর যদি না দেয় কিছু টাকা তাহলে এটা লস হিসেবে দেখাতে হবে, কিছু অংশ লস হয়ে গেল, সেটা হতে পারে যে স্যার আমি জানতাম ও আমাকে 10,000 টাকা দেবে, কিন্তু আমাকে 1,000 টাকা কম দিচ্ছে, তো দিলে তখন কি করবেন, তখন আপনার ক্যাশ পাবেন কত, 9,000, 1,000 টাকা পাননি, এটা আপনি কি করছেন, ওরা ডিসকাউন্ট দিচ্ছেন বা ওর থেকে লস হয়েছে, সেটা কি খরচ ধরতে হয়, ডিসকাউন্ট, লস, এগুলো খরচের মধ্যে পড়ে, বাকিটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল। তার মানে আমার এখানে 1,200 টাকা আমি বিক্রি করছি নগদে, এই জন্য সরি সার্ভিস দিয়েছি, 1,200 বাড়ছে, এইখানে বাড়ছে, আর রেভিনিউ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, এটা আমরা জানি। আর যদি এটা ক্যাশে না পেতাম, আপনাদের কোশ্চেন আসতেই পারতো, আমি করে ফেললাম আগে, তাহলে আমরা এই যে যেমন এখানে অ্যাকাউন্টস পেয়েবল লিখি, এখানে অ্যাকাউন্টস রিসিভেবল লিখবো, লিখে আমরা এখানে একটা ঘর বাড়াই দেবো, ঠিক আছে, যে আমরা ইন ফিউচার টাকাটা পাবো, এটা আমার অ্যাসেট হিসেবে থাকবে, ঠিক আছে। একই অবস্থা ট্রানজিশন 5, ট্রানজিশন 5 এ কিছু করছে, হাই এক্সপেন্স করছে, অ্যাডভার্টাইজমেন্টে কাজে লাগাইছে, আবার সে অ্যাডভার্টাইজমেন্ট বাকিতে করছে, কেমন দেখেন, যে করতেই পারে তার যে অ্যাডভার্টাইজমেন্ট করলো বাকিতে করলো, এটা ডেইলি নিউজে ফর অ্যাডভার্টাইজিং অনলাইন ওয়েবসাইট বাট পোস্টপন্স পেমেন্ট আনটিল আ লেটার ডেট, অ্যাডভার্টাইজমেন্ট করতে বলছে, চেক দিয়ে দিল লেটার ডেটের চেক, অথবা বললো যে না 1 মাস পর দিবে, 1 সপ্তাহ পর দিব, তার মানে কি আপনি খরচ করলেন, খরচ করলে কি হয়, মালিকানা সত্ত্ব কম, আমরা জানি, ইটস ট্রু যে খরচ মালিকানা সত্ত্ব কম, আমরা অলরেডি শিখে ফেলছি, কিন্তু খরচটা যদি ক্যাশে করতাম তাহলে সম্পদ কমতো, ক্যাশে করি নাই, করছে কি বলছে বিল পরে দিব, তার মানে আপনি দিতে হবে, কারণ আপনার খরচ হয়ে গেছে অলরেডি, কিন্তু আপনি বিলটা পাননি, যেমন স্যালারি আপনার শ্রমিকদের দিবেন, 1 তারিখ হয়ে গেছে, 30 তারিখ শেষ, তার মানে আপনার দায় জেনারেট হয়ে গেছে, আপনি তো দিবেন, কিন্তু আপনার যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত দায়, তো খরচ অলরেডি হয়ে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, কিন্তু আপনি এটা দেন নাই টাকা, তার মানে কি বাড়লো, দায় বাড়লো, অ্যাকাউন্টস পেয়েবল। এখানে যদি জার্নাল করেন দেখেন, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, প্রত্যেকটা জার্নাল হয় দেখেন, এখানে জার্নাল রেভিনিউ ক্রেডিট, ক্যাশ ডেবিট, কারণ ক্যাশ বাড়ছে, এখানে জার্নাল হয় সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, প্রত্যেকটা জার্নাল হয়, কিন্তু ওই জার্নাল থেকে তো আমি আপনাদের এখানে মানে প্রত্যেকটা এক্সাম্পল দিচ্ছি। তারপর আর আছে, এটা কি কয়টা পর্যন্ত আজকে এটা যাবে, আমার সময় আছে 3 মিনিট, 9, 10, 10টা আছে, আচ্ছা সমস্যা নেই, আমি লাস্ট আরেকটা করে দিচ্ছি, এই সফট কপিটা কি আপনাদের দেওয়া হয়েছে আপনাদের ক্লাসরুমে, হ্যাঁ স্যার, দেওয়া আছে, আচ্ছা দেওয়া না থাকলে আমি আজকে দিয়ে দিব, আপনারা আমি এই যে এইটা লাস্ট করে দিলাম, অ্যাডভার্টাইজমেন্ট 6 নাম্বারটা করে দিই, বাকি 4টা আপনারা বাসায় দেখবেন, দেখে আমাকে রেসপন্স করবেন, ঠিক আছে, কিভাবে করতে পারেন আর কি। দেখেন এখানে কি বলছে, সার্ভিস পারফর্ম ক্যাশ এন্ড ক্রেডিট, দেখছেন আমি কথাটা বলতে না বলতে এসে পড়ছে, যে কিছু ক্যাশে করছে কিছু ক্রেডিটে করছে, মানে আপনি সার্ভিস দিচ্ছেন, আমরা কিন্তু শিখছিলাম যে পারচেজ করছি ক্যাশ ক্রেডিটে জানালে, এবার আমরা সার্ভিস দিচ্ছি কি, সে আমাকে তাকে সার্ভিস দিচ্ছে, বললো নাও এই টাকাটা রাখো, পরে দিব না, এরকম অনেক সময় করে, কিন্তু যে টাকা পার্সিয়ালি পেমেন্ট করে, এরকম হতে পারে যে একটা সফটওয়্যার পারফরমেন্স করছে কত টাকা দেখেন, 3500 টাকা বা $3500 একটা অ্যাপ ডেভেলপমেন্ট সার্ভিস কাস্টমারকে দিচ্ছে, কাস্টমার কি করলো, কাস্টমার 1500 টাকা দিছে, আর বিল উইল বি এত টাকা অন অ্যাকাউন্ট ব্যালেন্স, যে 200 টাকা পরে দিব, 2000 টাকা হইতেই পারে, পুরোটাই কিন্তু আপনার রেভিনিউ, পুরোটা রেভিনিউ, কোনো সন্দেহ নাই, কারণ আপনি কাজ করে ফেলছেন, তো রেভিনিউ বাড়বে আপনার, দেখেন রেভিনিউ বাড়লো, পুরোটা রেভিনিউ, কিন্তু আপনার রেভিনিউ রিসিভ করছেন কোন ফর্মে, কিছু করছেন ক্যাশে, কিছু করছেন অ্যাকাউন্ট রিসিভেবলে, যতটুকু ক্যাশে করছেন ক্যাশ বাড়বে, যতটুকু অ্যাকাউন্ট রিসিভেবল করবেন অ্যাকাউন্ট রিসিভেবল বাড়বে। দেখেন এখানে কিন্তু অ্যাসেট ছিল প্রথমে একটা, 1 2 3 4টা হয়ে গেছে, লায়াবিলিটি একটাই থাকে নরমালি, চাইলে ভাগ করতে পারেন, অন্য সিকিউরিটি দেখেন আরেকটা বাকি আছে, মনে হয় ড্রয়িংসটা বাকি আছে, সেটা দিলে দেখেন পুরো একটা প্যাকেজ হয়ে গেল, ঠিক আছে।
এখন আপনাদের মানে এখন এখানে দুইটা ভাগ হলো কেন? কারণ আমি কিছু টাকা পাইছি, কিছু পাবো। তো পাবো এটা আমার অ্যাসেট। যেমন আপনার থেকে যদি কেউ পায়, আপনার লায়াবিলিটি হয় যে আপনাকে দিতে হবে, তো আপনি কাদের থেকে পাবেন সেটা আপনার অ্যাসেট। কারণ কি আপনি এটা ওর থেকে নিতে পারবেন। এই জন্য রিসিভেবলস আসে একটা, আর একটা হচ্ছে পেয়েবল আসে একটা। ঠিক আছে? আমরা হচ্ছে এই ৬টা দেখলাম, বাকি ৭টা আরো কয়টা আছে? আরো ৪টা আছে, এটা বাসায় দেখবেন। আর যেটা করবেন সেটা হচ্ছে যে আমি একটা আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা আপনাদের ইম্পর্টেন্ট আমি মনে করি, মানে একটু প্রশ্নে আসলে আপনারা পরে ঝামেলায় পড়ে যাবেন। এটা কি বলছে, সলিউশন করে দিছে নাকি? এটা সলিউশন করে দিল কেন? তাহলে আমি কিভাবে দিব? আচ্ছা, আপনারা এগুলো দেখবেন বাসায়। এই যে এটা প্র্যাকটিস এক্সারসাইজ 1 সলিউশন করে দেওয়া আছে, দেখেন, তারপরে দেখেন 2, ঠিক আছে? তারপর হচ্ছে একটু দাগিয়ে রাখেন, ঠিক আছে? যেমন যেমন ধরেন এখানে হচ্ছে আপনার 1, এটা 2, তারপর হচ্ছে গিয়ে 1 2 পরে প্র্যাকটিস প্রবলেম, লার্নিং অবজেক্টিভ 4 5, ঠিক আছে? এটা এটা এতটুক দেখবেন, বেশি দেখা লাগবে না, এতটুক দেখলে হবে। এটা লাগবে না, এটা লাগবে না। তারপর হচ্ছে গেল। ওই জিনিসটা আপনারা নিজেরা দেখবেন, যদি এখানে ঝামেলা থাকে আমাকে বলবেন, এগুলো সলিউশন করা আছে, ঠিক আছে? এখন আমি আপনাদের যেটা দিব সেটা আমি একটু দেখতেছি। এই পিডিএফটা স্যার ক্লাসরুমে নাই। আচ্ছা, আমি দিয়ে দেবো, যে আমি এগুলো দিয়ে দেবো, এটা আপনারা দেখবেন বাসায়। এই জন্য আমি কনফার্ম হলাম আছে না নাই। আপনারা একটা ম্যাথ, দুইটা ম্যাথ বাসায় করেন। যেগুলো মার্ক করে রাখছে এগুলো করলেই হবে, ঠিক আছে? যেগুলো মার্ক করে দিচ্ছি আমি এটা সেভ করে দিলাম আপনাদের সুবিধার জন্য। এটা সেভ হয়ে থাকলো, আমি এখনই আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, ক্লাস আশা করি শেষ। আপনারা দেখবেন নেক্সট ক্লাস শুক্রবার হবে ইনশাল্লাহ, ওই দিন আমরা এই করবো, ঠিক আছে? আর আজকে এতটুকুই, আমি এটা আপলোড করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। স্যার আপনিও